জি, আপনি যে অর্ডারটা ইউনিভার্সের মধ্যে দেখতেছেন, এটা আপনি কিভাবে বলতেছেন যে এটা র‍্যান্ডম না? সাই কবি ভাই, এই দেখেন, হ্যাঁ। এটা কি একটা কলম? এটা তো হ্যাঁ। এরকম হতে পারত। যেহেতু অন্য ধরনের অন্য অল্টারনেটিভ হতে পারত। এরকম কলমটা এরকম হতে পারত, তাই না? কিন্তু এরকম হয়নি। এই যে হয়নি এর অর্থ হলো যে এজেন্সি যে এটাকে নির্দিষ্ট করেছে এইভাবে, তাহলে এর মধ্যে কি ছিল? একটা সিলেকশন ছিল। যে অন্য অল্টারনেটিভ থেকে সে সিলেক্ট করে এটা তৈরি করেছে। যে ধরনের ধারণা উপস্থাপন করা হয়, আসলে এমার্জেন্স বলতে ওরা বলে এমনি হয়েছে। হ্যাঁ, মানে মূল সারাংশ এটা। এটা একটা বড় সমস্যা। এমনি হয়েছে। সাই কবি এখন কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? হ্যাঁ ভাই, আমি তো শুনতে পাচ্ছি। আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমরা এখন শুনতে পাচ্ছি। এখন প্রশ্ন হলো, আপনারা যে বলতেছেন ইন্টেনশনালিটি দরকার, আপনি কিসের ভিত্তিতে বলতেছেন ইন্টেনশনালিটি দরকার? এটা মানে কমপ্লেক্সিটির জন্য তো ইন্টেনশনালিটি দরকার পড়ে না। মানে আপনি আমাদের আর্গুমেন্ট শুনেছেন ভাই, আর্গুমেন্টটা আমরা দরকার বলি না, আমরা রিকগনিশন বলেছি। আপনার ধরুন যে আপনি একটা কাজ করছেন, কাজটার পেছনে আপনার কোনো ইন্টেনশন আছে কিনা বা আপনার ইন্টেনশনাল ক্যাপাবিলিটি আছে কিনা সেটা আমি কি করে বুঝবো? আপনার দরকার কি দরকার না সেটা আলাদা ব্যাপার, আপনার আছে কিনা সেটা রিকগনিশন করছি আমরা। আপনার কি দরকার, কি ধরনের দরকার সেগুলো তো আমরা বলতে পারবো না, তাই না? আপনার ক্যাপাবিলিটিটা আছে কিনা সেটা আমরা আপনার কাজ দেখে কি করে বুঝবো? এই যে রিকগনিশন, চিহ্নিতকরণ, স্বীকৃতি দেওয়া। হ্যাঁ, আচ্ছা, আপনি কিভাবে বুঝলেন যে এই ক্যাপাবিলিটিটা মানে নেসেসারি? ক্যাপাবিলিটি আছে, এই যে কাজের ধরন দেখে বুঝলাম আমরা, তাই না? যেমন আপনি যে আপনার যে বুদ্ধি আছে, আপনি যুক্তি দিতে পারেন বা সক্ষম, এটা আমরা কি করে বুঝছি? সে যে এটা মানে উদাহরণ হইলো, কিন্তু আপনি মানে আমার কোশ্চেনের অ্যানসারটা পাইলাম না যে কিভাবে আর কি। আমরা যে ক্রাইটেরিয়া বলেছি সেই ক্রাইটেরিয়া গুলো শুনেছেন আপনি? হ্যাঁ ভাই, শুনছি, ঠিকভাবে মনে হয় আমি শুরু থেকেই ছিলাম। বুঝতে পারেননি, ঠিক আছে। যেটা হলো যে 5টা ক্রাইটেরিয়া আমরা ধরুন যে দিয়েছি, সেটা হলো যে এক হচ্ছে কাজের মধ্যে পারপোজের চিহ্ন থাকতে হবে, আপনার উদ্দেশ্যের চিহ্ন থাকতে হবে, যেটা হলো তারপরে আপনার নলেজ বা অ্যাওয়ারনেস থাকতে হবে, যে জিনিসটার সম্পর্কে যেটার উপর ট্রান্সফর্ম করাচ্ছে বা ঘটনা ঘটাচ্ছে সেই ব্যাপারে, তার সঙ্গে সম্পর্কের ব্যাপারে এবং গোল বা ফাইনাল আউটকাম হবে সেই ব্যাপারে তাদের জ্ঞান থাকতে হবে এবং ইনস্ট্যান্ট অ্যাওয়ারনেস থাকতে হবে। ইনস্ট্যান্ট বলতে টাইমের মধ্যে বললে বা টাইমের ঊর্ধ্বে হলে সমস্ত জ্ঞান থাকতে হবে, সমস্ত রকম সচেতনতা থাকতে হবে। 3 নম্বর হলো যে চয়েস বা ডেলিবারেশন বা স্বাধীন ইচ্ছা করার ক্ষমতা থাকতে হবে, যে অল্টারনেটিভ জেনুইন অল্টারনেটিভ চয়েস থাকতে হবে, যে এটা ছিল, এটা না করে ওটা করতে পারি, এরকম একটা অপশন থাকতে হবে, ফ্রিডম থাকতে হবে তার মধ্যে। আপনি যে দাবিটা করলেন যে পারপাস থাকতে হবে, আপনি তার চিহ্ন থাকতে হবে, চয়েসের চিহ্ন থাকতে হবে। একটা যে কোনো এর মধ্যে একটা থাকলে আপনি বলতে পারবেন যে ইন্টেনশন আছে। মানে আপনার একটা এমনি আসতে পারে অসচেতন ভাবে, একটা চলে আসতে পারে, একটা ক্রাইটেরিয়া ফুলফিল বা দুটো ক্রাইটেরিয়া বা 4টে ক্রাইটেরিয়া ফুলফিল হতে পারে, কিন্তু 5টা ক্রাইটেরিয়া একসঙ্গে অসচেতন ভাবে সম্ভব হবে। আরেকটা হলো যে আপনার গোল অনুসারে বা উদ্দেশ্য অনুসারে আপনার বিভিন্ন পরিস্থিতির মধ্যে অপশনকে আপনি ডিরেক্ট করতে পারবেন অন্যরকম ভাবে। এই যে বললাম যে এক রাস্তায় না গিয়ে অন্য রাস্তায় যেতে। আচ্ছা, এটার উপর একটু কোশ্চেন করি। এই যে পার্টটা যে বললেন, বলুন। ইউনিভার্স তো আপনার স্পেসিফিক রুলস অনুযায়ী অপারেট করছে, কোনো মানে আপনার অন্য কোনো অল্টারনেটিভ রুলসে যাচ্ছে না, তাহলে আপনি কিভাবে বুঝলেন যে এখানে কেউ ডাইরেক্ট করতেছে? কারণ এখানে তো কোনো, এবার আপনার অল্টারনেটিভে যাচ্ছে না কেন, তাই না? অল্টারনেটিভ কি ইম্পসিবল ছিল? কোন লজিক কি আমাকে বলে যে অল্টারনেশন ইম্পসিবল ছিল? রেশনাল বলে আমাকে? বলে না। তার মানে এটা ছিল, তার মানে কি এটা তো ফান্ডামেন্টাল রুলস পসিবিলিটি। আপনার একটা হইলে তারপরে সেকেন্ড, এটা মানে রুলস, সিম্পল রুলস ঠিক আছে। এখন এই সিম্পল রুলস তো আপনি সিম্পল রুল বলছেন, সিম্পল রুলটাই তো আমরা ব্যাখ্যা করার চেষ্টা করছি। আপনি তো সিম্পল রুল বলে দিলে তো ব্রুট ফ্যাক্ট হয়ে গেল, তাই না? আপনি আগেই দাবি করছেন যে সিম্পল রুল। আপনি কোথা থেকে জানলেন? কোন যুক্তিতে জানলেন? আপনি বিশ্লেষণ করে পেলেন যে এটা সিম্পল রুল, তাই না? এটা অবজার্ভ করে জানছি। অবজার্ভ করে কি অবজার্ভ করেছেন? যে একটা নির্দিষ্ট প্যাটার্নে কাজ করছে। সেটা আপনি সাইকেল চালানোর সময় রেগুলারই প্যাডেল করেন, তার মানে কি আপনার ইন্টেনশন নেই? একটা রুল, সেটা তো এমার্জেন্ট একটা বিহেভিয়ার। আপনি তো রুটিন মোতাবেক কিছু একটা কাজ করতে পারেন, তাহলে রুটিন মোতাবেক কাজ করলে কি আপনি বলবেন যে তার ইন্টেনশন নেই? রুল মানে কি ইন্টেনশন? রুল মানে কি ইন্টেনশন অনুপস্থিত থাকে? আপনি যে আইন যে প্রণয়ন হয় সেগুলো তো একটা রুল। হ্যাঁ, আমি বলি, অনুপস্থিত থাকে, আমি বলি আপনাকে কে বলবে? তাহলে রুল থাকলেই ইন্টেনশন দেখে একটা যান্ত্রিক উপায় চলছে দেখে মানে আপনি বুঝতে পারবেন না যে ইন্টেনশন কে আনইনটেনশন, এটা কোনোটা আপনি ঠিক করতে পারবেন না একসঙ্গে।
এখন যদি ঠিক না করতে পারি, এখন তাহলে আপনি কিভাবে কি লাগবে আমাকে, তার জন্য আমাকে বুঝতে হবে যে ওই যে রুলটা আছে সেই রুলটা অন্য কেউ কিভাবে চাপাচ্ছে, নাকি সচেতন ভাবে কেউ করছে, নাকি অন্যভাবে কিভাবে হচ্ছে, অসচেতন ভাবে হচ্ছে কিনা, সেইটা আপনাকে বুঝতে হবে। এখানে তো আপনি প্রকৃতি জগতের উদাহরণ নিয়ে আসছেন, প্রকৃতি জগতের উদাহরণটা, প্রকৃতি জগৎকে তো আমরা বিশ্লেষণ করছি, আমি প্রকৃতির উদাহরণ কি করে নিয়ে আসবো? আপনি এক্ষেত্রে আপনি দাবি করছেন যে প্রকৃতি জগতের রুল এমনি এমনি চলছে। হ্যাঁ, একটা রুল মানে বোঝাচ্ছেন এমনি এমনি চলছে, এরকমই হয়, এরকম বোঝাতে চাইছেন, তাই না? এটা তো আপনার কোন জিনিস আপনি এমনি এমনি যখন বলা হয় যে এই জিনিসটা এমনি এমনি, সেটা তো ওটার কজের প্রতি বা ওটার কোনো একটা রিজনিং এর জন্য বলা হয়। এমনি এমনি বলা মানে হলো যে ওটা হলো যে জানে না, বেসিক্যালি বিশ্লেষণটা একটা দাবি ভুল। একটা আমি একটু সেন্টেন্সটা পুরো করে এক জায়গায় ঘটনা ঘটেছে, আপনি বলেন যে এমনি এমনি হয়েছে, এই যে আপনি এখানে জয়েন করেছেন, এমনি এমনি জয়েন করেছেন। এইটা যে রিজনটা আপনি দিতেছেন এমনি, এই রিজনটা আপনি যখন দিতেছেন, এটা আপনি তখন একটা এক্সপ্লেনেশন রে এড়াই যাইতেছেন, কিন্তু সেই এক্সপ্লেনেশনটা কি কারণে আপনি ফার্স্ট প্লেসে দেয়াই লাগতেছে, কি কারণে? কারণ আপনি তো একটা ইউনিভার্স, একটা রুলস এর মধ্যে আছে, সেই রুলস কে মানলেই একটা কজ দরকার হয়। এই কারণে এখন আপনি যদি সেই রুলসটাই অ্যাভয়েড করেন, তারপর না, রুলস এর কারণে কজ দরকার হয় না, রুলস এর কারণে কজ দরকার। কজের ডেফিনেশন হলো যেটার অনুপস্থিতিতে একটা পরিবর্তন ঘটবে না, এটা হলো কজের ডেফিনেশন, এটা রুল না, এটা ডেফিনেশন। আপনি রুল আর ডেফিনেশনের মধ্যে গুলিয়ে ফেলছেন। আচ্ছা, যদি ইউনিভার্স কোনো রুলসে অপারেট না করতো, র্যান্ডমলি একটা ইভেন্ট একটার পরে একটা ইভেন্ট আসতো, তাহলে কি তার প্রিভিয়াস কোনো কজ, কোনো জিনিস কারণ, মানে সেকেন্ডারি কোনো জিনিস কজ করতে পারতো? র্যান্ডম ঘটনার কারণ নাই, কে বললো আপনাকে? র্যান্ডম ঘটনার কারণ থাকতে পারে, আপনি ডিফাইন করতে পারেন। না, র্যান্ডম ইউনিভার্সে কজিবিলিটি না থাকলে তো কারণ থাকবে না, কারণ কজিবিলিটি মানেই তো কজ এন্ড ইফেক্ট। কোনটা কজালিটি মানে কাজ এন্ড ইফেক্ট না। কজালিটি আপনার দুই ধরনের হয়। যে কজালিটির ধারণা হলো যেটা হলো যে সময় আগে ঘটেছিল, পরে একটা পরিবর্তন হলো, এটাকে কজালিটি বলে। আর একটা জিনিস হলো যে যদি কোনো কিছু সম্পর্কিত হয়, জগতের মধ্যে যদি সম্পর্ক থাকে, যে সম্পর্ক হলো যে একটার সঙ্গে আরেকটা সম্পর্কিত, মানে একটা ঘটনা, দুটো ঘটনার মধ্যে যদি সম্পর্ক থাকে, এই সম্পর্কের মধ্যে কোরিলেশন হতে পারে আর কজ ইফেক্ট হতে পারে, বিভিন্ন রকম কোরিলেশন হতে পারে। যে দুটো জিনিস একসঙ্গে ঘটছে, দুটোর কারণ একই, কিন্তু এর মানে যে দুটো একসঙ্গে ঘটছে মানে একটার কারণে একটা ঘটছে, এই একটা কোরিলেশন হতে পারে, কিন্তু একটা কারণ না। কিন্তু কারণ আমি তাকে বলবো ঘটনা থাকলে, ঘটনা যদি ঘটে আর এমন যদি আপনার সিচুয়েশন থাকে যে কিছুর অনুপস্থিতিতে ঘটনা ঘটছে না, তাহলে আমরা বলবো যে ওটা কারণ, যেটার অনুপস্থিতিটা ঘটছে না, তাই না? এটা হলো ডেফিনিশন, সংজ্ঞা। আমাদের জগতে এমন ধরনের ঘটতে পারতো, এমন নাও ঘটতে পারতো, তাই না? যে এমনি এমনি হয়ে যাচ্ছে, ধরুন আপনি বললেন, ধরুন কথা বললাম যে পরিবর্তন এমনি এমনি হচ্ছে, তো পরিবর্তনটা এমনি এমনি হচ্ছে, তাহলে আপনি দেখছেন যে বাহ্যিক ভাবে কোনো কারণ নেই, তাহলে সেটা কি হবে? আমাকে দেখতে ভেতরের মধ্যে কোনো কারণ আছে কিনা, সে নিজে নিজে ট্রান্সফর্ম হচ্ছে কিনা, নিজেকে ট্রান্সফর্ম করছে কিনা। আচ্ছা ভাই, আপনি কিভাবে বললেন যে পরিবর্তনের জন্য কারণ দরকার? একটা কারণ তো তখনই দরকার হয় যখন আপনার পরিবর্তন হয়, পরিবর্তন না হলে তো আপনার ওই জিনিসটার কারণ দরকার নাই, ওই জিনিসটা স্ট্যাটিক একটা জিনিস। আপনার একটা বইয়ের পেজের কি লেখা, পরিবর্তনের জন্য কোনো কারণ দরকার আছে? স্ট্যাটিক জিনিসের কারণ দরকার নেই, কে বললো আপনাকে? জিনিসটাকে স্ট্যাটিক রাখতে কারণ দরকার হতে পারে। স্ট্যাটিক রাখতে তো কোনো কারণ দরকার নাই। কে বললো স্ট্যাটিক রাখতে কারণ দরকার নেই? আপনি কোথায় পেলেন এটা? এটা আপনার এখন একটা, আচ্ছা কি কারণে কারণ দরকার? তো যেটা স্ট্যাটিক থাকবে কেন? প্রথম পয়েন্টে আপনি স্ট্যাটিক থাকবে ধরে নেবেন কেন? আপনি তো ধরে নিচ্ছেন জাস্ট একটা। আচ্ছা, এই কারণ বলতে কি আপনি মানে ফিজিক্যাল কজের কথা বলতেছেন, নাকি রিজনিং, যে এটার পিছনে একটা মানে রিজন থাকে? আমি রিজনিং এর ফিজিক্যাল ওয়ার্ল্ড আমি বিশ্লেষণ করব। আপনি ফিজিক্যাল ওয়ার্ল্ড দিয়ে আপনি তো সার্কুলার রিজনিং করে দেবেন, তাই না? আপনি আপনার রিজনিং করতে হলে আমি আগে থেকে প্রিএমটিভলি আমি সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবো না, যে আমি চাপিয়ে দিতে পারবো না যে সাস্টেনেন্স এমনি এমনি হচ্ছে বা সাস্টেনেন্স কোনো কারণে হচ্ছে, এটা কোনোটা আমি চাপিয়ে দিতে পারবো না। আমি আগে দাবি করতে পারবো না এর পেছনে সচেতন কারণ আছে। আমি এই ফিজিক্যাল ওয়ার্ল্ড এর কথা বলছি না, আমি বলতেছি কোনো একটা জিনিস যদি মানে বাই ডেফিনিশন এটা স্ট্যাটিক, ওটার কোনো মানে পরিবর্তন হয় না, ওটার মানে টাইম বলতে, ওটার পরিবর্তন বলতে কোনো জিনিস নাই। বাই ডেফিনিশন স্ট্যাটিক। আপনি বাই ডেফিনিশন স্ট্যাটিক, আপনি ডেফিনিশনটা স্ট্যাটিক নির্ধারণ করছেন তো এখানে, আপনি তো এখানে ইন্টেনশন নির্ধারণ করছেন। এখানে তো ইন্টেনশনের ব্যাপার কি? আমি তো
এখানে আপনার মানে স্ট্যাটিক হতো কারণে ভাই আপনাকে যদি বলা হয় একটা জিনিস আছে, যে জিনিসটা একটা সাপোজ কোন একটা ইভেন্ট হইতেছে, ওনার পিছনে কারণ, ইভেন্টের পিছনে কারণ কি, আপনি যদি সিম্পল জিনিস দিয়ে এক্সপ্লেন না করে আপনি যদি কমপ্লেক্স জিনিস দিয়ে এক্সপ্লেন করেন, তাহলে তো এমন হবে যে কাল কাটতে যে কুমির আনা। সাফিসিয়েন্ট রিজনিং হচ্ছে যে, আর নেসেসারি সাফিসিয়েন্ট রিজনিং হচ্ছে যে আপনার যেটা হলো যে মিনিমাল রিজনিং। আপনি মিনিমাল রিজনিং এর সঙ্গে সাফিসিয়েন্সি গুলি ফেলছেন। আপনাকে যেখানে রিকগনাইজ করতে হবে যে এটা হলো যে নেসেসারি, এই জিনিসটাকে আমাকে স্বীকার করতে হবে এর কারণ হিসাবে, বুঝলেন? সেখানে আপনি যদি বলেন যে না এটা এমনি এমনি হয়ে যেতে পারে, নেসেসারিকে আপনি ডিনাই করছেন ইললজিক, এই ইরেশনালি, সেটা সম্ভব না, সেটা লজিক্যাল ফ্যালাসি একটা। সেই কারণে আপনাকে যদি ধরুন যে আপনাকে রিকগনিশনের জন্য যদি আমাকে নেসেসারি ভাবে আপনার কিছু কোয়ালিটিকে আমি রিকগনাইজ করতে হয়, তাহলে আপনাকে আমাকে রিকগনাইজ করতে হবে। আমি তো এমনি এমনি সবকিছু এরকম না হলে বলে দিতে পারি, সবচেয়ে মিনিমাম কারণ হলো এমনি এমনি হওয়া, এমনি এমনি হয়েছে, সবকিছু এমনি এমনি হয়েছে। আপনি সবকিছু তো বলার দরকার নাই, আপনি শুধু ফান্ডামেন্টাল রুলস গুলো আপনি মানে আপনি এমন বলতেছেন, আর কেন সবকিছু বলবো না, আমি বলি আপনি এমন বলতেছেন যে কোনো একটা জিনিস আমি যদি মানে একজন মানুষ রিজনিং করলো, বললো যে এই জিনিসটা কেন হয়, সে বললো যে এই জিনিসটা এই কারণে হয়, তারপরে বললো সেই জিনিসটা কেন হয়, সেই জিনিসটা এইভাবে এই কারণে বলতে বলতে এক সময় গিয়ে এক জায়গায় যে আটকালো, যেটা ব্রুট ফ্যাক্টে যে আটকালো। তখন আপনি বললেন যে এই জিনিসটা কেন হয়, বললে এই জিনিসটা হয় এটা আমরা অবজার্ভ করে জানি। তো আপনি তখন বললেন যে এই জিনিসটা তাহলে তো সব জিনিসই আমি এমনি এমনি ধরে নিতে পারি। আচ্ছা ঠিক আছে, ওইখানে একটা পয়েন্ট আছে আমার, দেখেন আপনি তাহলে ওইখানে একটা ব্রুট ফ্যাক্টে চলে যাচ্ছেন, যে আলটিমেট এক্সপ্লেনেশনে যাচ্ছেন, যে সবকিছুর পেছনে একটা আলটিমেট এক্সপ্লেনেশন আছে, যে ফান্ডামেন্টাল একটা এক্সপ্লেনেশন, এটা হচ্ছে একটা ব্রুট ফ্যাক্ট। আপনার এই যে ইউনিভার্সের যে প্রকৃতির মধ্যে যে ফিজিক্যাল লস যেগুলো আছে, আপনি এটাকে বলতে চাচ্ছেন ব্রুট ফ্যাক্ট, তাই তো? আপনার এখানে যে এসকেপ রুটটা হচ্ছে এখানে অনেক সিম্পল জিনিস দিয়ে এক্সপ্লেইন করা সম্ভব না। না, আপনার লজিকের যে কনসিকোয়েন্সটা আপনি দেখতে পাচ্ছেন এখানে, কিন্তু ওইখানে আপনি মোকাবেলা করছেন কিভাবে, এটাকে ব্রুট ফ্যাক্ট বলে, যে বলছেন যে ল গুলো হচ্ছে ব্রুট ফ্যাক্ট। আচ্ছা, এই যে ল, প্রকৃতির যে নিয়মগুলো আছে, এগুলো কি সচেতন? ব্রুট ফ্যাক্ট হিসেবে ধরে নিলাম এগুলা এক্সিস্ট করে, সচেতন না দেখে তো এটা চেঞ্জ হইতেছে না। আচ্ছা আচ্ছা, না এই যে ল যে আছে জিনিসটা, সে কি নিজে জানে যে তাকে এই রূপান্তর করতে হবে, এই লকে বলবৎ করতে হবে? ল তো রূপান্তরিত হয় না, ল তো কনস্ট্যান্ট, ল তো সেম থাকে ভাই। ল তো এক ম্যানিফেস্ট করে কোনো কিছুর উপরে তার প্রভাবটা ফেলে, বলবৎ করে। আইন কোনো কিছুর উপরে প্রয়োগ করে তার এফেক্টটা, তাই না? এই যে লগুলো, আইনগুলো যে এখানে একটা প্রয়োগ করছে একটা ইফেক্ট, সে কি জানে যে এই ইফেক্টটা তাকে প্রয়োগ করতে হবে? ভাই কোন জিনিস, আচ্ছা আমি অ্যানসার আগে করে নি, তারপরে কথাটা বলতেছি। কোনো কিছু জানার কেন প্রয়োজন ইয়া করার জন্য, মানে ট্রান্সফর্ম করার জন্য কোনো কিছু জানার কি কারণে দরকার? আপনি তো আগেই একটা ধরে নিতেছেন। হ্যাঁ, আগে ধরে নেওয়াটা আপনি আগে থেকে ধরে নিচ্ছেন। আপনি কি করে কোয়ালিফাই করছেন একটা ব্রুট ফ্যাক্ট? এটা তো ধরে নেওয়া। আপনার তর্কের খাতিরে একটা ব্রুট ফ্যাক্ট আপনি এমন ভাবে ধরে নিচ্ছেন। আমি বললাম যে ব্রুট ফ্যাক্ট, যে সবকিছু এমনি এমনি হয়, এটা ব্রুট ফ্যাক্ট। সব জিনিস এই তো, আমি তো এই আপনি এই বিষয়টাই আমি এই বিষয়টাই বললাম। ক্যাপাবিলিটি নেই, আপনার কোনো সক্ষমতা নেই। আমার কথাটা শুনুন ভাই, আপনার কোনো সক্ষমতা নেই, ক্যাপাবিলিটি নেই। আপনি যে কথা বলতে পারছেন এর পেছনে কোনো ব্যাখ্যা নেই। আপনি একদম জাস্ট জড় বস্তু, আপনি এমনি এমনি কথা বলছেন আপনি। আর এর জন্য এটা হচ্ছে মিনিমাম এক্সপ্লেনেশন, আমার কোনো এক্সপ্লেনেশন দরকার হচ্ছে না। আমি বলি এখন এটা একটা ব্রুট ফ্যাক্ট এবং এটা মিনিমাল এক্সপ্লেনেশন। তাহলে আপনি কেন, আমি এটা করতে যাব যে আমি কেন খালকে একটা কুমির নিয়ে আসবো যে আপনার বুদ্ধি আছে, আপনার চেতনা আছে? কারণ আপনি এক্সপ্লেইন করতে পারতেছেন না, বুদ্ধি নেই, চেতনা নেই, রিজনিং করার ক্ষমতা নেই। এটা আপনি এক্সপ্লেইন করতে পারতেছেন না। তো কথাগুলো আসছে সেটা এইভাবে এক্সপ্লেইন করা যাচ্ছে সহজেই, যে আপনি জীবিত নন, আপনি একটা মৃত একটা জড় বস্তু, তাই আপনি ব্রুট ফ্যাক্ট, এটা যে জড় বস্তু থেকেও একটা কথা আসতে পারে, এটা হলো ব্রুট ফ্যাক্ট, এটা হলো মিনিমাম এক্সপ্লেনেশন। সুতরাং তাহলে ডিফাইন করতে হবে যে কোন জিনিসটা কাকে জড় বলে, কাকে ইয়া বলে, আপনার ডিফাইন করতে হবে পূর্বে। কেন ডিফাইন করব? ব্রুট ফ্যাক্ট করলে আবার ডিফাইন কিসের? ব্রুট ফ্যাক্ট তাহলে আপনার তো সংজ্ঞা বদলাই গেল না। কিসের সংজ্ঞা বদলালো? সংজ্ঞাটা কে ঠিক করবে ভাই? আপনি কোথা থেকে ঠিক করছেন সংজ্ঞা?
আপনি আচ্ছা তো নিজেই সঙ্গ বদলাই গেলে তাহলে তো সঙ্গ বদলাই গেলে তো তাহলে তো আপনার সাথে আর্গিউ করার কোনো কারণ নেই। প্রশ্ন, না এটা না, একটা সংজ্ঞা প্রশ্ন বদল, আছে। সংজ্ঞাটা তো ব্রুট ফ্যাক্ট, সারা সংজ্ঞাটা ভাই, তো ব্রুট এই যে ফ্যাক্ট, আপনি কি ব্রুট বলবেন? ফ্যাক্টের কথা বলছি আমরা, ব্রুট ফ্যাক্ট যেটা চরম সত্য বলছেন, ব্রুট ফ্যাক্ট। ব্রুট ফ্যাক্ট আপনি কেন বলছেন? ব্রুট ব্রুট ফ্যাক্টটা তো আপনার টেস্ট করে আপনার ওটা মানে জানতে হবে, ওটা তো আপনি ডাইরেক্টলি আপনি বললেই ব্রুট ফ্যাক্ট হবে কি না, করে ওটা টেস্ট আপনার করে জানলেন এটা ব্রুট ফ্যাক্ট? আপনি তো জানেন না, বিশ্লেষণ করার আগে আপনি দাবি এটা করছেন এটা ব্রুট ফ্যাক্ট। এটা আপনি আপনি বিশ্লেষণ বিশ্লেষণ করেছেন যে ওটা ব্রুট ফ্যাক্ট কিনা? সারা ভাই এখানে হ্যাঁ। এই যে প্রকৃতির যে নিয়মগুলো আছে, ফিজিক্যাল লস যেগুলো আছে, এগুলা কেন না, ব্রুট আমি ফ্যাক্ট বলছেন, তাই না? আপনি তো ব্রুট শুনুন ফ্যাক্ট ভাই, বলছেন কেন? ব্রুট ফ্যাক্ট হলো যে এখানে একটা ফ্যালাসি। আপনি ব্রুট ফ্যাক্ট যদি নিয়ে আসেন তাহলে আপনার পুরো লজিক কলাপস করবে। আপনি নিজেকে ডিফেন্ড করতে পারবেন না যে আপনার ক্যাপাবিলিটি আছে। যে ব্রুট কেন ফ্যাক্ট, আপনি একটা জড় বস্তু, আপনার কোনো বুদ্ধি নাই, জ্ঞান নেই, রিজনিং বোঝার কোনো ক্ষমতা নেই, এটা হলো ব্রুট ফ্যাক্ট। এটা হলো যে আপনার কথা বলার, আপনি যে কথা বাকি দর্শকরা শুনছে, এটা হলো ব্রুট ফ্যাক্ট। এটাতে আপনার, এটার দ্বারা প্রমাণিত হয় যে আপনার বুদ্ধি, চেতনা, বুদ্ধি, যুক্তি দেওয়ার কোনো ক্যাপাবিলিটি আছে, এটা ব্রুট ফ্যাক্ট। সুতরাং আপনাকে আপনি লজিক দিতে পারেন, এই স্বীকৃতি দেওয়া আমার কোনো প্রয়োজনই নেই। একটু খাল কেটে আমি এই জিনিসটা বলি, আমি জিনিসটা এখন বলি, আপনার শেষ হয়েছে? বুঝতে পারেননি ব্রুট ফ্যাক্ট ফ্যালাসিটা কোথায়? ব্রুট ফ্যাক্ট কে? আচ্ছা আমি একটু বলি, আমি হয়তো বা বুঝতে পারছি, আপনি হয়তো বা নিয়ে আসা যেটা হলো যে যেখানে রেশনাল পসিবিলিটি আছে, ভ্যালিড পসিবিলিটি আছে, যেখানে আপনি কোনো কিছু প্রিভেন্ট করবে না, সেটাকে অগ্রিমলি, প্রিএমপ্টিভলি ওটাকে ব্রুট ফ্যাক্ট বলে দাবি করে একটা সার্কুলার ফ্যালাসি। এবং সেটা হলো যে আপনার যেটা আমরা ডিসপিউট, যেটাকে যে কোনো ডিসপিউটের মধ্যে আপনি ব্রুট ফ্যাক্ট বলে দিতে পারেন, যেটাকে রিকগনিশন দেওয়ার দরকার সেই রিকগনিশন না বলে ব্রুট ফ্যাক্ট বলে দিতে পারেন। আরেকটা সমস্যা হলো ব্রুট ফ্যাক্ট, আচ্ছা হয়তো বা ওইটার পিছনে রিজনিং আছে। আপনি ব্রুট ফ্যাক্ট বললে, শুনুন আমার কথা, আপনি ব্রুট ফ্যাক্ট বললে যেটা হলো যে আপনি কোনো কিছু লজিকের বা রিজনিং এর কোনো স্কোপই থাকবে না, সেলফ ডিস্ট্রাকটিভ হবে রিজনিং এর জন্য। আপনি সবকিছুকে বলতে পারেন ব্রুট ফ্যাক্ট। বুঝতে পারেন আপনার রেশনের কি দরকার, এক্সপ্লেন খুঁজতে যাওয়ার কি দরকার, সবকিছু ব্রুট ফ্যাক্ট। মিনিমাম এক্সপ্লেনেশন, জিরো এক্সপ্লেনেশন। আপনাকে কে বলে দিচ্ছে যে এক্সপ্লেনেশন দরকার? জিরো ব্রুট ফ্যাক্ট। যুক্তি বুদ্ধি সবকিছু কলাপস করে যাবে। বুঝতে পেরেছেন? ব্রুট ফ্যাক্ট হচ্ছে একটা হচ্ছে যে অন্ধ বিশ্বাসের মতো একটা ক্লেম, একটা এক্সকিউজ, বাজে এক্সকিউজ, ফ্যালাসিয়াস এক্সকিউজ, ব্রুট ফ্যাক্ট। আচ্ছা আমি এখন বলি। হ্যাঁ বলুন। হ্যাঁ, কোন জিনিস আপনি এক্সপ্লেনেশন করার মানে ঝামেলায় কি কারণে জানেন, এটাই তো আপনার যদি ব্রুট ফ্যাক্ট হিসেবে মেনে নেই। এই যে যেটা বুঝতে পেরেছেন যে যদি আপনি ব্রুট ফ্যাক্ট নিয়ে নেন না, তাহলে এক্সপ্লেনেশন করার কোনো দরকারই নেই। আপনাকে তো আমি বলতে পারি যখন তাকে যুক্তি বুদ্ধি এগুলো তার ফিলোসফি সব বাদ দিতে হয় মানুষকে। হ্যাঁ ব্রুট ফ্যাক্ট সবই আছে, চলছে। কিন্তু এর মাধ্যমে তো আমরা ইউনিভার্সকে এক্সপ্লেইন করতে পারতেছি না। আপনার যে বুদ্ধি আছে, আপনার যে সক্ষমতা আছে, এটা স্বীকৃতি দেওয়ার কোনো দরকারই নেই। হ্যাঁ, আপনার যে দয়া মায়া, আপনার যে আছে, এগুলো ব্রুট ফ্যাক্ট। হ্যাঁ, ন্যায় নীতি এগুলো সবই, এগুলো কোনো দরকার নেই। ব্রুট ফ্যাক্ট, কে খুন করলো, মানুষ করলো, কে যুক্তি দিল, অযুক্তি করলো, এগুলো সব ব্রুট ফ্যাক্ট। এগুলো কি কারণে দরকার ভাই? একটার সাথে আর একটা রিলেশন বুঝতে আমরা কারণ জিজ্ঞাসা করতে। আপনার সঙ্গে রিলেশন কেন বুঝতে যাবেন আপনি? সবগুলো ব্রুট ফ্যাক্ট বলবেন, কিন্তু আপনি তবুও তো ওগুলোর মধ্যে একটা প্যাটার্ন আছে, কারণ আছে। এগুলো আপনি কিসের জন্য রিলেশন খুঁজতে যাবেন? হ্যাঁ ভাই, এটা জানা যাইতেছে না। আপনি একটা তথ্যের মাধ্যমে আপনি আরেকটা তথ্য, ভাই রিলেশন খুঁজতে গেলে তো আপনি ক্রাইটেরিয়া ব্যবহার করবেন, ক্রাইটেরিয়াটা যাচাই করবেন। তো ব্রুট ফ্যাক্ট বললে তো আমার ক্রাইটেরিয়া যাচাই করার জন্য ওটা মেনে নিয়েছেন ওইরকমই। আবার আপনি হ্যাঁ ওরকম, কিন্তু ওর মধ্যে তো প্যাটার্ন আছে। আমি প্যাটার্নের মাধ্যমে তো অনেক তথ্য সংক্ষেপে, একটা তথ্য থেকে আমি আরেকটা তথ্য জানতে পারি। প্যাটার্নের মধ্যে যাচাই করতে গেলে তো আপনাকে ব্রুট ফ্যাক্ট ওটাকে যাচাই করতে হবে যে ব্রুট ফ্যাক্ট কিনা, তখন তো আপনার ক্রাইটেরিয়া চলে আসলো। আপনি কেন আপনাকে যাচাই করতে হবে, এটা কেন ব্রুট ফ্যাক্ট হলো না? আপনি যদি বলেন যে এখানে কি বলে এই রুলস, স্পেসিফিক একটা রুলস, এটা মানে একটা নির্দিষ্ট ওয়েতে চলতেছে, যেখানে আপনার কোনো নাই, আপনার একদম পুরো সব জায়গায় সেম সিমেট্রিক আর কি, সিমেট্রিক ফান্ডামেন্টালস রুলস, এগুলো যদি আপনার একটা ইন্টেনশনাল দরকার, তাহলে তো এগুলো তো আপনি সার্কুলারে যাইতেছেন। আমি তো আগে চাপাচ্ছি না ভাই, ইন্টেনশন দরকার এটা চাপাচ্ছি না। আপনি তো আমি সার্কুলার রিজনিং দিচ্ছেন, আমি তো প্রথমে ওটা বলছি না ব্রুট ফ্যাক্ট, ইন্টেনশনাল, আনইন্টেনশনাল কিছুই বলছি না। আমি জাস্ট একটা ক্রাইটেরিয়া সেট করেছি, যে ক্রাইটেরিয়া অনুসারে আমরা নিজেরা মানুষরা সবকিছুতে ব্যবহার করি, যুক্তি রিজনিং এর জন্য ব্যবহার করি, তাই না? ডেফিনিশনটাকে আমরা ওইভাবে যাচাই করি। একটা জিনিস আপনি ভাই শুনুন, দাড়িপাল্লা আমরা একটা নিয়েছি, দাড়িপাল্লাটা হচ্ছে যে ওটার উপরে নির্ভরশীল না, বুঝছেন? দাড়িপাল্লাটা নিরপেক্ষ দাড়িপাল্লা নিয়েছি, নিয়ে আমি বলছি যে এই দাড়িপাল্লায় এটা ইন্টেনশনাল নাকি আনইন্টেনশনাল, বুঝতে পারলেন?
আমি আগে ধরে নিচ্ছি যে ইন্টেনশনাল, আমার যুক্তির পদ্ধতিতে দাড়িপাল্লা ব্যবহার করে যুক্তির মাধ্যমে আছে, বললেন না যে কারণ জানতে হবে, বিশ্লেষণ করতে হবে, সম্পর্কটা বুঝতে হবে, হ্যাঁ, তো রিকগনিশন করতে হবে। সম্পর্ক বোঝার ক্ষেত্রে আগে কি করতে হবে আপনাকে? কোনো কিছুর সম্পর্ক তখনই আপনি বুঝতে পারবেন যখন আপনি প্রত্যেকটা জিনিসকে তার বৈশিষ্ট্যগুলো ভালো করে রিকগনাইজ করতে পারবেন, চিনতে পারবেন। ধরেন আপনি বললেন যে ব্লাড সুগারের সঙ্গে মানুষের অন্যান্য অর্গানের কাজের সম্পর্ক কি, এটা করতে গেলে ব্লাড সুগার জিনিসটা কি তাকে চিনতে হবে আপনাকে, হ্যাঁ, অন্যান্য রোগ কি সেগুলো চিনতে হবে। চিনার প্রক্রিয়াতে একটা শর্ত লাগবে, ক্রাইটেরিয়া লাগবে, যে এইটা হলে এটাকে সুগার বলবো, এটাকে বললে এটাকে এই অর্গান বলবো। এবার এই ব্রুট ফ্যাক্ট হিসেবে যদি এটাকে মেনে নিই, তাহলে কি কারণে আমরা মেনে নিতে পারেন, কিন্তু সেটা অন্ধবিশ্বাস এবং সেটা হবে একটা ফ্যালাসিয়াস, একটা যে জোর করে ধরে নেওয়া, যুক্তিকে অস্বীকার করা। আচ্ছা, ব্রুট ফ্যাক্ট হিসেবে মানলাম না এটা, তাহলে আপনি মানে কোন ভিত্তিতে আপনি যাইতেছেন? এটা ব্রুট ফ্যাক্ট না, কিন্তু আপনি যাইতেছেন সেলফ ডিফিটিং এবং রিজনিং কে কোলাপস করে দেবে। এটা হচ্ছে একটা আরবিট্রারি ফ্যালাসিয়াস একটা বিষয়। এগুলো নিয়ে আসা যায়। আপনি নন সার্কুলার একটা ক্রাইটেরিয়া ব্যবহার করতে হবে, যেটা হলো যে আমি এমন ভাবে ক্রাইটেরিয়া সেট করব যে ক্রাইটেরিয়া অনুসারে আগে আমি ধরে নেব না প্রকৃতিকে ইন্টেনশন। আপনি ইন্টেনশন ধরতেছেন, কিন্তু এই ইন্টেনশনটা ভাই আমি প্রকৃতির পেছনে আগে ধরে নিচ্ছে না কিছু। আমি আপনার মতো ব্রুট ফ্যাক্টরের মতো আনইনটেনশনাল ধরে নিচ্ছে না, আমি আগে থেকে ধরে নিচ্ছে ইন্টেনশনাল কিচ্ছু ধরবো না। আমি দেখবো যে ইন্টেনশনাল জিনিসটা যে আমি পরিস্থিতি আছে, ইন্টেনশনাল জিনিসটা আসলে কি এবং তার চিহ্ন কি, আমরা নিজেরা কিভাবে ব্যবহার করি সেটাকে। এখানে আবার ডাবল স্ট্যান্ডার্ড করবো না, যে আপনাকে যদি বলি যে আপনার একটা কাজ দেখে যে আপনি এই কাজটার মাধ্যমে আপনার এটা ইন্টেনশনাল ক্যাপাবিলিটির প্রকাশ ঘটছে কিনা, ঠিক একইভাবে ইউনিভার্সের একটা সামর্থ্যের কারণে চলছে, তাই তো? একটা সামর্থ্য আপনাকে রিকগনাইজ করতে পারেন, এই যে এনার্জি নাম দিয়েছেন, সামর্থ্য নাম দিয়েছেন, তো এটা হচ্ছে নিজের সাপেক্ষে নাম দেয়া। মানুষের ক্যাপাবিলিটি আছে, সেই ক্যাপাবিলিটির সাপেক্ষে প্রকৃতি জগতের এই ক্যাপাবিলিটি। এটা তো একটা সিম্পল বিষয়, এটা সিম্পল বিষয়টার জন্য কি আপনার একটা ইন্টেনশন দরকার আছে? আমরা তো একটা কমপ্লেক্স সিম্পল বিষয় হলেও ধরুন একটা দাগ দেওয়া একটা সুইচ টিপা সিম্পল জিনিস হতে পারে, কিন্তু সুইচ টিপ একটা সিম্পল জিনিস হলে তার মধ্যে ইন্টেনশন থাকতে পারে। সিম্পল জিনিসের পেছনে আপনি কি বলেন? কেন ভাই, একটা ঘন্টা একটা বল বা কোন একটা জিনিস নরমালি নিচে পড়ে ভেঙে গেল এই বাতাসে মনে করেন, তাহলে এটার জন্য ইন্টেনশন দরকার আছে? একদম, সেই জন্য তো আমরা 5টা ক্রাইটেরিয়া দিয়েছি ভাই, যেটা হলো যে একটা কাপ এমনি হাত থেকে পড়ে গেল, সেটা ইন্টেনশনে পড়লো নাকি কেউ ছুঁড়ে ফেললো, সেটা পার্থক্য তো আপনাকে করতে হবে, তাই না? জাস্ট পড়াটা একটা দেখে তো বুঝতে পারবেন না, তার জন্য আপনি আপনার ডেফিনিশন অনুযায়ী সবকিছু ইন্টেনশনাল হয়, আপনি আগেই ধরে নিছেন। আপনি ক্রাইটেরিয়া বুঝতে পারেন, ক্রাইটেরিয়াগুলো বুঝতে পারেননি। ক্রাইটেরিয়া 5টা ক্রাইটেরিয়া শুনেছেন কি কি বলেছি? যে দাবিটা করছেন ভাই, যে দাবিটা করছেন, এই যে বিরিয়ানি রান্নার দাবিটা, এই কলমটা কি বিরিয়ানি তৈরি করতে পারবে? কলম বিরিয়ানি তৈরি করতে পারবে, কিন্তু আমি তো বিরিয়ানি তৈরি করতে পারবো, তাই না? না ভাই, এই যে একটা ম্যাটেরিয়াল, একটা অবজেক্টের ম্যাটার, এইটা বিরিয়ানি তৈরি করতে কেন পারে না সেটা শুনি। ম্যাটেরিয়াল অবজেক্ট, ওটার তো কনসিয়াসনেস নাই। তাহলে আপনি আমার সাথে এগ্রি হচ্ছেন এখানে যে এই ধরনের রূপান্তরের পেছনে কি দরকার? কনসিয়াসনেস দরকার, মানে সেলফ অ্যাওয়ারনেস দরকার। রূপান্তরের পেছনে কনসিয়াসনেস দরকার, সেটা আমি বুঝছি না। না, আপনি তো এইমাত্র বললেন এই যে একটা কলম, একটা ম্যাটেরিয়াল, এই কলমটা একটা বিরিয়ানি তৈরি করতে পারে কিনা এবং কেন পারে না? ওর তো কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই, তাই না? ওটা তো কোনো জীব না। এটা কি নেসেসারি তার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এবং কনসিয়াসনেস থাকা লাগবে? কনসিয়াসনেস এবং আন্ডারস্ট্যান্ডিং না থাকলে সে ওই স্পেসিফিক জিনিসটা তৈরি করতে পারবে না। আমাদের মহাবিশ্বে রূপান্তর হচ্ছে, এই রূপান্তর, এই যে বিরিয়ানি আমার রান্না করে, এর থেকে অনেক কমপ্লেক্স, অনেক জটিল। সুতরাং বিরিয়ানির জন্য যদি কনসিয়াসনেস এবং আন্ডারস্ট্যান্ডিং দরকার হয়, আমাদের মহাবিশ্বে, আমাদের জগতে যে রূপান্তর হচ্ছে, তার জন্য অবশ্যই নেসেসারিলি এই দুটো গুণ দরকার, আন্ডারস্ট্যান্ডিং এবং কনসিয়াসনেস। এইটার সাথে স্টিক করতেন যে কেন, মানে আপনার বিরিয়ানি রান্নাটা তো উদাহরণ ভাই, বিরিয়ানি রান্নাটা তো আমরা তো জানি যে আপনার আর্গুমেন্টটা কিভাবে, মানে কোথায় আর্গুমেন্টটা নেবেন। বিরিয়ানি আপনি এইটা হলো যে আপনি একটা কমপ্লেক্স একটা জিনিস, যে জিনিস মানে পারপাসফুলি মানুষ ইউজ করে খাওয়ার জন্য, সেই জিনিসটার সাথে আপনি তুলনা করতেছেন একটা ন্যাচারালি এমার্জিং, মানে ভাই, এটা তো আপনি ধরে নিচ্ছেন, ন্যাচারালি এমার্জিং তো আপনি ধরে নিচ্ছেন যাচাই করার আগে। না, ধরে নিচ্ছে না তো, এটা তো এমার্জেন্সি একটা মানে মানে কি ইন্টেনশন নাই? এটা কে বললাম নাকি? কোথা থেকে পেলেন আপনি? এমার্জেন্সি মানে তো ইন্টেনশন নাই তো, এটা কে বললাম? ডক্টর কিকার এটা কেউ বলে নাই, এটা ফ্যাক্ট, এটা ফ্যাক্ট। কারণ এমার্জেন্সি কি আগে বলুন? ব্রুট ফ্যাক্ট,
আবার ব্রুট ফ্যাক্ট ফ্যালাসি করছেন। ব্রুট ফ্যাক্ট না এমার্জেন্সি ফ্যাক্টই তো বলছেন আপনি, যখন ফ্যাক্ট বলছেন একই পর এক ফ্যালাসি করছেন ভাই, একই সার্কুলার রিজনিং হচ্ছে। আপনি ইমার্জেন্সি প্রকৃতির ঘটনা, এমার্জেন্সি ইন্টেনশন কি বলবো আপনাকে আমি বলি, কোন একটা র্যান্ডম রুলস দিয়ে আপনি যদি কোড করেন একটা সিমুলেশন, তার মধ্যেও কিছু এমার্জেন্ট প্রপার্টি চলে আসবে, যখন মানে ফান্ডামেন্টালস রুলস দিয়া অত সিম্পলি, এটা কেওস থিওরির কারণে। মানে হলো যে আপনি এটা না কেওস থিওরি না, এখানে আপনি পুরোটাই ফ্যালাসি করছেন। কারণটা হলো যে আপনি র্যান্ডম জিনিস মানে সেটা পারপসহীন হতে পারে না। মানে এমন না যে র্যান্ডমনেস মানে আপনি পারপস বা আনপারপস এটা বলে দেবেন। র্যান্ডম জিনিস পারপসলেস ভাবে হতে পারে, পারপসফুল হতে পারে, ইন্টেনশনাল হতে পারে, আনইন্টেনশনাল হতে পারে। এই যেমন যে র্যান্ডম নাম্বার জেনারেটর করা হয়, যে সিমুলেশনের কথা বললেন, সেখানে র্যান্ডমনেসটা সিমুলেশনটা ওখানে পারপসফুলি রাখা হয় র্যান্ডমনেসটাকে, বুঝতে পারলেন? তো র্যান্ডমনেস মানে সেটা না পারপসফুলি রাখা হয় না, র্যান্ডম এখানে র্যান্ডম নাম্বার র্যান্ডম আপনাকে বলি যে র্যান্ডমনেসটা যদি আপনি সাস্টেন করেন না, যে র্যান্ডম নাম্বারটাকে র্যান্ডমই রাখবেন, তাহলে সেটা সাস্টেনেন্সের পেছনে ইন্টেনশন থাকতে পারে যে আপনি অন্যটাকে, আপনি যেটা হলো যে ওটাকে না সাজিয়ে র্যান্ডম করলেন। একটা কথা হলো যে আপনি এমার্জেন্সির কথা বলছেন, এমার্জেন্সির জন্য স্পেসিফিক রুল লাগে, নেসেসারি রুল লাগে। নেসেসারি রুলগুলোর মধ্যে লেখা থাকবে যে সেগুলো চেঞ্জ করলে কোন ধরনের এমার্জেন্সি গুলো অ্যালাউড, কোন ধরনের এমার্জেন্সি গুলো অ্যালাউড না। কনসেপচুয়ালি আপনাকে প্রথমে ডিফাইন করে দিতে হবে যে এগুলো হচ্ছে যে এমার্জেন্সি পসিবল, এগুলো এমার্জেন্সি পসিবল না। হ্যাঁ, এগুলো হচ্ছে হিডেন আপনার অ্যাজাম্পশন থাকে এর মধ্যে। এইগুলো তো ফ্যালাসি, সেগুলো যুক্তির ভাষায় নিয়ে আসলে তখন ফ্যালাসি গুলো ধরা পড়ে। এটা ইমার্জেন্সি হতে পারে, বুঝতে পারলেন? ইমার্জেন্সি মানেই আপনি এমার্জেন্সটাকে ইন্টারন্যাশনাল ডিজাইন করতে পারেন। এমার্জেন্সি মানে ইন্টারন্যাশনাল হারিয়ে যায় না, বরং ইমার্জেন্সির যে প্যাটার্ন সেটা দেখে আপনি বুঝতে পারবেন যে ওই এমার্জেন্সিটা ইন্টারন্যাশনালি সেট করা না অন্যভাবে সেট করা, বুঝতে পারলেন? সেই জন্য ক্রাইটেরিয়া কিভাবে বুঝতে পারবেন এই জিনিসটা বলবেন, কিভাবে বুঝতে পারবেন যে ইন্টেনশনালি সেট আপ না কি না? হ্যাঁ, আবার সে আপনার নিজের দিকে ঘুরিয়ে তাকাতে হবে যে আপনি নিজেকে ইন্টেনশনাল দাবি করার সময় অন্যকে কিভাবে প্রমাণ করেন। সেই জন্য আমাকে নন সার্কুলার ক্রাইটেরিয়া নিতে হবে, নন সার্কুলার বেগিং কোশ্চেন ফ্যালাসি মুক্ত। হ্যাঁ, আপনি বলেন কিভাবে ইন্টেনশনাল, মানে নিজেকে আপনার নিজের ক্ষেত্রে বলেন যে এই কারণে আপনি নিজের জন্য আমাদের যে 5টা ক্রাইটেরিয়া দিয়েছি, এটা আমি বলতে যাচ্ছি। আমার মনে হয় সাইকোই ভাই, আমরা যে প্রথমে 1 ঘন্টা আলোচনা করলাম, যে আমরা প্রথমে সংজ্ঞা দিলাম যে আমরা ইন্টেনশনালিটি একটা এজেন্সির পেছনে, যে এজেন্সি ইন্টেলিজেন্ট হবে বা তার মধ্যে এজেন্সির এটা সংজ্ঞা কাজ করবে, এখানে তার ফলাফল দেখে আমরা সেটা দেখবো। যে ফলাফলের মধ্যে আউটকামের মধ্যে কি বৈশিষ্ট্য আমরা দেখি, যে বৈশিষ্ট্যগুলো দেখে আমরা ইনফেয়ার করি যেখানে যে উদ্দেশ্য সদৃশ্য কিছু বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, এই 5টা কন্ডিশনের কথা আমরা বললাম এখানে, এটা আপনি খেয়াল করেন নাই। ওই 5টা যখন এখানে পাওয়া যাবে বৈশিষ্ট্যগুলো, ওই 5টা বৈশিষ্ট্য সেটা প্রমাণ করবে যে এর মধ্যে অবশ্যই এরকম, এর পেছনে যে কজটা আছে তার কজটা এরকম একটা এজেন্সি হিসেবে কাজ করছে। এটা আপনি বারবার এড়িয়ে যাচ্ছেন। ফান্ডামেন্টালি আমাদের আর্গুমেন্ট হচ্ছে এখানে যে আমরা যখন প্রকৃতি বা যে কোনো যেখানে আমরা যে কিছু অবজার্ভ করি, এই অবজারভেশনের মধ্যে যদি এই 5টা বৈশিষ্ট্য যদি আমরা দেখি, তাহলে অবশ্যই আমরা ইনফার করব জাস্টিফায়েবলি, আমাদের যুক্তিগত হবে, এটা যুক্তিসঙ্গত হবে যে এখানে একটা এজেন্সি হিসেবে এটা পিছনে কাজ হিসেবে কাজ করছে, একটা কজ, একটা এজেন্সি। এই যে 5টা বৈশিষ্ট্য আমরা বললাম, সেটা আপনি বারবার সেটা উপেক্ষা করে যাচ্ছেন। সারো ভাই, আপনি আবার 5টা সংখ্যা এর মধ্যে ওনার কাছে পরিষ্কার হয়ে যাবে। ভাই, আমি যেটা বলছিলাম, 5টা বৈশিষ্ট্য হলো যে আপনার কাজের মধ্যে গোল, পারপাসের চিহ্ন থাকতে হবে। 2 নম্বর হচ্ছে একটা পরিপূর্ণ করলে আপনি বলতে পারবেন না যে একটা চিহ্ন দেখা গেল মানে সেটা আপনি চিহ্নিত করতে পারবেন না যে এটা ইন্টেনশনালি ডান না আনইন্টেনশনাল ডান। 5টা ক্রাইটেরিয়া সবগুলো একসঙ্গে ফুলফিল করলে তবেই কিনা আপনি ক্লিয়ার বলতে পারবেন যেটা কারো ইন্টেনশন এর মধ্যে ইনভলভ আছে কি নেই। হ্যাঁ, এই যে আমার হাতে কলমটা দেখতে পাচ্ছেন, ক্রাইটেরিয়া নাম্বার 1, এখানে এটার মধ্যে একটা স্ট্রাকচার এবং কোহেরেন্স থাকা লাগবে। এটাকে কেউ যদি বলে যে এর পেছনে একটা কজ আছে, যার মধ্যে একটা এজেন্সি কাজ করছে, কজটা, এই কাজুয়াল এজেন্সি হচ্ছে এরকম যে এটাকে এরকম একটা সুবিন্যস্ত উপায়ে নিয়ে এসেছে, তার মধ্যে একটা ক্রাইটেরিয়া হচ্ছে যদি আমরা দেখি এখানে একটা স্ট্রাকচার এবং কোহেরেন্স পাওয়া যায়, এটার মধ্যে কলমের মধ্যে পাওয়া যাচ্ছে কিনা। এই কন্ডিশন এবং কোহেরেন্স তো সবকিছুর ভিতরেই আছে। আরে ভাই দেখেন,
এই কোহেরেন্স এবং স্ট্রাকচারটা সবকিছুর ভিতরে যদি না পাওয়া যায় তাহলে কিন্তু আমরা বলতে পারবো না যে এর মধ্যে একটা এজেন্সি কাজ করছে। এই কন্ডিশন মিট করতে হবে। এখানে একটা কন্ডিশন হচ্ছে এখানে সারোয়ার ভাই যে স্ট্রাকচার এবং কোহেরেন্স। সাস্টেনেন্স কথা আপনি বলছিলেন, সাস্টেনেন্স বলতে আপনি কি বুঝালেন? আমরা পাঁচটা ক্রাইটেরিয়া চলে আসি না, সাইকুই আপনাকে না সারোয়ার কি বলছি, তাহলে আপনি বুঝতে পারবেন যে পাঁচটা কন্ডিশন যখন মিট করবে তখন আমরা যে জিনিসটা আমরা পর্যবেক্ষণ করব একমাত্র তখনই বলবো এর পেছনে একটা উদ্দেশ্য প্রণীত ইন্টেনশন লাইক ফিচার আছে যে কষ্ট করেছে। এই যে কলম একটা 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 কন্ডিশনের কথা বলেন, একটা একটা অন্যগুলো কি সবাই এর পেছনে? হ্যাঁ, একটা হলো যে আপনার স্ট্রাকচারাল, আপনার এটা বললেন অ্যাওয়ারনেস এর ব্যাপারটা থাকতে হবে, চয়েসের চিহ্ন থাকতে হবে, হ্যাঁ, সিলেকশনের থাকবে, সাস্টেনেন্সের চিহ্ন থাকতে হবে। ওই হলো ব্যাপার। আর হচ্ছে যে আপনার গোল ডিরেকশন মডিফিকেশনের চিহ্ন থাকতে হবে বেসিক্যালি। হ্যাঁ, একটা গোল দিয়ে। এখন ভাই আপনারা কিভাবে বুঝলেন এটা মানে গোল ডিরেক্টেড? মানে এটা গোল ডিরেক্টেড কে, এটা তো গোল ডিরেক্টেড না, কলমের মধ্যে দেখেন তো চারটা। হ্যাঁ হ্যাঁ, এটা গোল ডিরেক্টেড, এটা গোল ডিরেক্টেড, কিন্তু আপনি মেথডের কোন পার্ট, এটা কিভাবে বুঝলাম গোল ডিরেক্টেড? ওইটা আমরা আগে একটা আলোচনা করি। এই যে কলমের মধ্যে যে গোল ডিরেক্টেড আছে কিনা, ডিরেকশন আছে কিনা, গোল ডিরেক্টেড কিনা, কিভাবে বুঝলাম? গোল ওরিয়েন্টেশন আছে কিনা, ডাইরেক্টেড টুয়ার্ডস স্টেবল অর মিনিংফুল স্টেটস, কিভাবে বুঝলাম? এটা আপনি একটা, এটা কিভাবে বুঝলেন? এটা কিভাবে বুঝলাম? এটা বেটার আপনি বলেন, তাহলে আপনি বলেন দেখি, তাহলে আপনার ক্রিটিক্যাল থিঙ্কিংটা কতটুকু কাজ করছে আমরা বুঝে যাবো। ঠিক আছে, এইখানে আমরা সবাই এখানে ক্রিটিক্যাল থিঙ্কিং ইউজ করব। এই কলমের মধ্যে কোনো গোল ওরিয়েন্টেশন আছে কিনা, ডাইরেক্টেডনেস টুয়ার্ডস, এটা আমরা একটা স্পেসিফিক কাজে ব্যবহার করতেছি যেটা আমাদের মানে দরকার, এটা আমাদের মানে এমন একটা কাজে ব্যবহার করতেছি যেটা আমাদের দরকার, তো এটা কোইন্সিডেন্স হওয়াটা মানে কি দেখে আপনি বুঝলেন এটা এর মধ্যে গোল ওরিয়েন্টেশন আছে? কি দেখে বুঝলেন? হ্যাঁ, আপনি কি দেখলেন ওখানে যে দেখে আপনি বুঝলেন ওর মধ্যে গোল ওরিয়েন্টেশন আছে? মানে এটা স্পেসিফিক একটা কাজের জন্য ব্যবহার করা যায় যেটা স্পেসিফিকলি আমাদের জন্য দরকার, এর ছাড়া আর কোনো কারণে এক্সিস্ট করতেছে না। কারণ এভাবে এটা যেভাবে এটা সুসংহত আছে, যে স্ট্রাকচারটা আছে এখানে, একটা স্প্রিং এর মাধ্যমে এখানে আমি রেড চুজ করতে পারি, ব্লু চুজ করতে, গ্রিন, হ্যাঁ, ব্ল্যাক চুজ করতে পারি, এবং ওইখানের মধ্যে একটা ওই যে কলমের মধ্যে যে কিছু অংশগুলো পার্টস গুলো আছে ওইখানে কিন্তু ইঙ্ক গুলো আছে, প্রত্যেকটার মধ্যে রেডের সাথে রেড ইঙ্ক যাচ্ছে, রেডের মধ্যে কিন্তু ব্লু ইঙ্ক না, হ্যাঁ, ব্লুর মধ্যে কিন্তু গ্রিন ইঙ্ক না, প্রত্যেকের মধ্যে নির্দিষ্ট করে এগুলো কিছু স্ট্রাকচারাল কিছু কোঅর্ডিনেশন এখানে আছে, যে কি কি ইঙ্ক যখন আমি কাগজের মধ্যে এটা এরপরে যখন একটা দাগ দেই ওটা কিন্তু ওই ইঙ্ক দিয়ে একটু লেখা হয়। তাহলে এটা পরিষ্কারভাবে এখানে একটা মেকানিজম, এখানে পুরো একটা মেকানিজম দেওয়া আছে, যে কারণে যেমন এই মুহূর্তে কিন্তু কলম দিয়ে লেখা যাবে না, কারণ আমি এখানে কিন্তু ওটা চুজ করি নাই, এই যে স্প্রিং দিয়ে চুজ করি নাই। যখনই আমি ওইটা স্প্রিং এর মাধ্যমে লালের মধ্যে ওটা আমি একটা টিপ দিলাম, তখন ওইটা ওই যে কলমের যে অংশটা যেখানে লিখবে, যে নিপটা, ওটা চলে নিচের দিকে চলে আসে, এটা বাইরে চলে আসে, একমাত্র তখন আমি লিখতে পারি, এর আগে কিন্তু লিখতে পারি না। তাহলে প্রতিটি কাজই এখানে এই যে অংশ, যে স্ট্রাকচার যেভাবে তৈরি আছে এখানে, সেটাই আমাদেরকে নির্দেশ করে, ইন্ডিকেট করে যে এর মধ্যে একটা গোল ওরিয়েন্টেশন আছে, ঠিক কিনা? কারণ এটা এই আউটকাম, এই ফলাফল দেখে আমি এটাকে বুঝতে পারি এর মধ্যে অবশ্যই আছে। এখন নেচারের ব্যাপার, আর নেচার তো পড়ে যাবেন ভাই, নেচার তো আপনি তো এটা ধরে নেন যে নেচারের মধ্যে কোনো কিছু নেই, আমরা তো নেচারকে বুঝতে যাচ্ছি এখানে, প্রকৃতি কি আসলে এর মধ্যে কোনো ধরনের এক্সিবিট করে কিনা। হ্যাঁ, এখন এই কলমের মধ্যে আরো বাকি যে 4-5টা আমরা বলছিলাম 5টা বৈশিষ্ট্য আছে, স্ট্রাকচার, কোহেরেন্স, এখন বলছিলাম চয়েস, অল্টারনেটিভ, এটা তো অন্যরকম হতে পারতো, তাই না? এই কলমটা তো 4টা কালির সম্বলিত না হয়ে শুধুমাত্র এই ব্লু হতে পারতো, তাই না? বা এই যে পার্পল এরকম হতে পারতো। এই যে এটা হচ্ছে একটা পার্পল কলম, এখানে শুধুমাত্র একটা ইঙ্ক এখানে, কিন্তু এইটা আমার অন্যটা, এখানে 4টা ইঙ্ক এটার মধ্যে দেখতে পাচ্ছেন না, রেড, ব্লু, গ্রিন, ব্ল্যাক। তাহলে এটা অন্যরকম হতে পারতো, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে, যে যেহেতু এটা অন্যরকম হতে পারতো না হয়ে এখানে নির্দিষ্টভাবে 4টা হয়েছে, পার্পল হয় নাই। এই ফিচার আমি দেখতে পাচ্ছি। এটা কিভাবে হয়, এটা মানে রিজনিংটা কিভাবে হয় আমি বুঝলাম না, কারণ এখানে হয় মানে অন্যরকম হয়, হ্যাঁ, অন্যরকম চয়েস এবং অল্টারনেটিভস। ধরুন যে আপনি নিজের দিকে তাকান, আপনি কি বলতে চাইছেন যে এটা কলমের ব্যাপারটা না, আপনি জগতের পেছনে যে কারণ তার কাজের ফল বুঝলেন, মানে আপনি কিভাবে কোনটা বলেন? এটা যে বললেন অন্যরকম হতে পারতো, তো এটা
অন্যরকম হতে পারতো। মানে এটা অন্যরকম বলতে আপনি এই যে লাল কালার অন্য কালার, এটা তো মানে সম্পূর্ণ মেড আপ। তো এটার ক্ষেত্রে তো মানে যে কোনো কিছু হওয়াই পসিবল যদি কেউ মেড না করে। হ্যাঁ, কিন্তু এটা তো অন্যরকম হতে ওরকম পারতো হয়নি তো, লেভেলে। যেহেতু এটা অন্যরকম হতে পারতো, যেমন এই কলমটা পার্পল হতে পারতো, তাই না? কিন্তু পার্পল হ্যাঁ, হয়নি, যেহেতু না, এটা purple হয়নি, এটার মধ্যে একটা একটা ইয়ে আছে, যে আপনি অন্যরকমকে আপনি ধরে নিতে আছেন যে সেই অন্যরকম এমন একটা কিছু, মানে সাপোজ এটা মানে পার্পল হলো, এখন পার্পল হইলে কি মানে এটা থেকে বোঝা গেল যে এটা ইন্টেনশনাল না? আপনি পার্পল হইলে কি বোঝা গেল এটা ইন্টেনশনাল না? না, পার্পল যে হইছে না। ওইটাই তো পার্পল হইছে, অন্যরকম না হয়ে হইছে, অন্য একটা হ্যাঁ, অন্য একটা সাফিসিয়েন্টের নিজের মধ্যে পার্থক্য। অন্য একটা অন্যরকম হইতে পারে না? অন্য একটা অন্যরকম হইছে না? অন্যরকম হতে পারে, কিন্তু একটা পারপোজ একটাকে বাছাই করা হয়েছে। হ্যাঁ, যেটা যেরকম সেটা তো সেরকমই হবে, সেটা অন্যরকম। যেটা যেরকম এরকম না, যেটা যেরকম সেটা সেরকম হবে না, যেটা যেরকম সেটা সেরকম করার হয়েছে, উদ্দেশ্য করা হয়েছে মানে। হ্যাঁ, বাট আপনারা যে বলতেছেন যে এটা এরকম, মানে এরকম ছাড়া এরকম হতে পারতো, তো মনে করেন যেটা মানে যেটার পিছনে ওই কজ ছিল ওই রকম হওয়ার জন্য, সেই কজটাই হয়েছে, আর সেই কারণে ওই জিনিসটা ওইভাবে এক্সিস্ট করতেছে। কারণ ওই জিনিসটার পিছনে ওই কজটা ছিল, মানুষ একজন গিয়ে বানাবে ওইরকম। আবার মনে করেন একটা জিনিস ভাঙা পড়া 5 পিসে টুকরা টুকরা হইলো, আপনি এখন বললেন এটা 5 পিসই কেন হইলো, অন্যরকম তো হইতে পারতো। না না, আপনি কেন বলছেন যে আপনি যে বলছেন মানুষের কোনো ইন্টেনশন নেই যে চয়েসটা করার পেছনে? মানে চয়েস তো আপনি কিভাবে বুঝবেন এটা চয়েস? মানে কোন জিনিস অন্যরকম আপনি বলতে কোনটাকে আপনি অন্যরকমের জন্য কখনো ভাই অন্যরকম জাস্ট সাইকবি ভাই, এই দেখেন এটা কি একটা কলম? এটা তো এরকম হতে পারতো, কিন্তু এটা কি লেখা, এটা দিয়ে লেখা যাবে না? এটা এরকম হইলে তো এটা এরকম আরেকটা জিনিস। এটা না, এটা তো এরকম। এই যে আমরা এইভাবে আমরা বুঝতে পারছি এখানে, এই যে 5টা কন্ডিশন, একটা কন্ডিশন আমরা বলছি যে অন্যরকম হতে পারতো, যেহেতু কলমটা এরকম হতে পারতো কিন্তু এরকম হয়নি, যিনি যে কজটা করেছে সে এভাবে তৈরি করেছে, কলমের মতো রূপ দিয়েছে, কলমের মতো স্ট্রাকচার তৈরি করেছে, কলমের মধ্যে এখানে ইঙ্ক তৈরি করেছে, কিন্তু এই গ্লাসের মতো করেনি। এই যে আমি যে জিনিসটা বলছি এটাকে একটু অ্যানসার করেন ভাই। বলছি যেহেতু অন্য ধরনের অন্য অল্টারনেটিভ হতে পারতো, এরকম কলমটা এরকম হতে পারতো, তাই না? কিন্তু এরকম হয়নি। এই যে হয়নি এর অর্থ হলো যে এজেন্সি যে এটাকে নির্দিষ্ট করেছে এইভাবে, তাহলে এর মধ্যে কি ছিল? একটা সিলেকশন ছিল, যে অন্য অল্টারনেটিভ থেকে সে সিলেক্ট করে এটা তৈরি করেছে। এটা থেকেই প্রমাণ হয় যে এর পিছনে কি আছে, একটা এজেন্সি আছে, এটা আমরা বলছি। হ্যাঁ, আচ্ছা, এটা মনে করেন কেউ, এটা কেউ মনে করেন অন্যরকম বানায় তো। আরে ভাই, যে মানাবে এটা তো এমনি এমনি হবে না ভাই, যেমন ম্যাজিকের মাধ্যমে কি এমনি এমনি। আচ্ছা, আপনি তখন কিভাবে বুঝবেন যে এটা মানে অন্যরকম বানাইছে সেই কারণে অন্যরকম হয়েছে? আপনি তখন তো অন্যরকম তো তখন হয়েই গেল। আচ্ছা, কেউ যখন এরকম বানালো একটা কলম, এটা দিয়ে লেখা যাবে? মানে একটা পারপাসের জন্য ভিন্ন রকম হইতে আছে পারপাস অনুযায়ী। এই যে পারপাসটা আমরা বলছিলাম গোল ওরিয়েন্টেশন, এই গোল ওরিয়েন্টেশনে কি এটা কি কলম হবে? আমার হাতে যে গ্লাস, এটাকে তো আপনি গ্লাস বলতেছেন, এটাকে তো কলম আপনি হয় না। আচ্ছা, ওটা দিয়ে লেখা যাবে? আমি বললাম এটাই কলম, এটাই আমার কলম, এটা দিয়ে লেখা যাবে? এটার মধ্যে কোনো ইঙ্কই নেই ভাই, লেখা যাবে এটা? না, লেখা যাবে না। তাহলে তো বোঝা গেল যে এই যে আমি এই অবস্থান, এই যে অল্টারনেটিভ ছিল এইরকম আমি করব না, বরং আমি কি করব? আচ্ছা ভাই, আমি যে কোশ্চেনটা করছি এটা একটু ট্যাকেল করেন। সেটা হলো কোন একটা জিনিস র্যান্ডমলি পড়ে ভাঙে গেল, এখন আপনি বললেন প্রবাবিলিটি অনুযায়ী এটা মানে ভাঙা যে কয় পিস হয়েছে এর থেকে ভিন্ন রকম পিস হইতে পারতো, ভিন্ন রকম ভাবে অ্যারেঞ্জ হইতে পারতো। তো এখন এটা এইরকম অ্যারেঞ্জ হয়েছে দেখা, তো এর পিছনে একটা কারণ আছে, মানে এর পিছনে কারণ তো আছেই, বাট এর পিছনে একটা সিলেকশন আছে, আপনি এটা বলবেন। হ্যাঁ, এবার সুতরাং একটা দিলে তো হবে না, তাই না? একটা দেখে হবে না, প্যাটার্নটার উদ্দেশ্যগুলো বুঝতে হবে। মানে আমি আপনাদের কোশ্চেনটার অ্যান্সার আমি করে দিই। আপনারা মূলত কি অন্যরকম বলতে কি বলতেছেন? যে এটা একটা ডিসঅর্ডার স্টেটে আসতেছে না কেন, এটা একটা অর্ডার স্টেটে আসতেছে কেন? ওটা তো আগে বলেছি ভাই, ওইটা তো আগে বললাম, স্ট্রাকচার এন্ড কোহেরেন্স অর্ডার থাকবে, ওটা স্টেবিলিটির ব্যাপার কথা বললাম। হ্যাঁ, রেজিলিয়েন্সের ব্যাপার। একটা না, আপনি কোন জিনিসটাকে অর্ডার ধরতেছেন এটা হচ্ছে কোশ্চেন।
হ্যাঁ অসচেতন ভাবে পড়ে ধরুন যে একটা প্যাটার্ন হয়ে গেল। এবার প্যাটার্নটা যদি ন্যাচারাল কারণে হয় সেটাকে আপনি ধরতে পারবেন না, কারণ নেচারটা আমাদের যাচাইয়ের বিষয়, সার্কুলারিটি চলে আসবে। আবার ধরুন যে আপনি অসচেতন ভাবে বারবার প্যাটার্ন লিখে ফেলছেন, বুঝতে পারলেন, অসচেতন ভাবে প্যাটার্ন করে ফেলছেন। তো এই প্যাটার্নটা প্রকৃতির কারণে আপনার হতে পারে, সাবকনসিয়াস মাইন্ডের কারণে হতে পারে। সেটা সেই প্যাটার্নটা যদি সাবকনসিয়াস মাইন্ড থেকে আসে তাহলে ওটাই আমাদের সাবজেক্ট, বিষয় জানার যে এটা প্রকৃতি থেকে আসছে কিভাবে। তাহলে সুতরাং আপনার কনসাসনেস বা আপনার চেতনা ইন্টেনশন ওখানে ইনভলভ না থাকলেও প্রকৃতির পেছনে যে ইন্টেনশন থাকবে কি থাকবে না সেটা আমরা পরে হিসাব করবো, তা থাকতে পারে। সুতরাং আমি ওটা বলতে পারি না যে ওটাতে কোনো ইন্টেনশন নেই, বরং আপনি বলতে পারেন যে আপনার কাছ থেকে পড়ে একটা র্যান্ডম জিনিস হয়ে গেল, র্যান্ডম জিনিস র্যান্ডম ভাবে পড়েও একটা প্যাটার্ন হয়ে গেল, তার মানে আপনার চেতনা ওখানে ইনভলভ নেই, আপনার ইন্টেনশন ইনভলভ নেই। খুব জোরে এটা আমরা বলতে পারবো, বুঝতে পারলেন? তো সেক্ষেত্রে আপনার ইন্টেনশন ইনভলভ আছে কিনা সেটা আমি যাচাই করার জন্য কি করতে হবে আমাকে, যে আপনি ওই প্যাটার্নটা সম্পর্কে সচেতন কিনা, হ্যাঁ, এবং আপনি ওই প্যাটার্নটাকে মেনটেন করছে কিনা। আপনার মেনটেনেন্স যদি না করেন তাহলে ওই প্যাটার্নটা অন্যরকম হতে পারে কিনা, বুঝতে পারলেন? যদি না আপনার মেনটেনেন্স ছাড়াও প্রকৃতির কারণে ওটা মেনটেনেন্স থাকে তাহলে ওইটাকে আপনি অসচেতন মেনটেনেন্স ধরতে পারেন। অন্যরকম বিষয়টা একটু এটা এড়াই যান, কারণ অন্যরকম এই কথাটার মানে সেন্স তৈরি করতেছে না। কারণ অন্যরকম মানে ডিসঅর্ডার, যে অন্যরকম ভাবে মানে হলো যেটা একাধিক লজিক্যাল পসিবিলিটি আছে, রেশনালি পসিবল। লজিক্যাল পসিবিলিটি তো সবকিছুর ক্ষেত্রেই আছে, অন্যরকম যে কোনো স্টেটের ক্ষেত্রেই আপনার মানে কনসিস্টেন্স হতে হবে না। জগতের সঙ্গে যখন আমরা বলবো কোনো পসিবিলিটিকে তো কনসিস্টেন্ট হতে হবে। তো রেশনালিটি আমরা যখন যাচাই করছি তখন পসিবিলিটি, এটা আপনার ফার্মি প্যারাডক্সের মতন হয়ে যেতেছে যে আপনি বলতেছেন যে অন্য গ্রহেও তো প্রাণ থাকতে পারতো কিন্তু থাকে নাই কেন, তার মানে এর পিছনে একটা কারণ আছে, যে এইটাই কেন। না আমরা সেটা বলছি না, আমরা সেই ধরনের মানে এটা তার সাথে না, আমরা রিকগনাইজ করব এটা। দেখুন আপনি আপনি আবার অন্যরকমটা এড়াইতে হয়। আপনারা যে স্ট্রাকচারের কথা বলতেছেন তার সাথে আমি একমত, কিন্তু অন্যরকম যে বলতেছেন এটার সাথে মানে কোথা থেকে আসছে, স্ট্রাকচারটা কোথা থেকে আসছে আপনি সচেতন ভাবে যদি না করেন তো প্রকৃতি থেকে আসবে। প্রকৃতি থেকে আসলে সেটা লয়ের মাধ্যমে আসছে। এ তো মানে তাই আমি বলতেছি যে আপনি অন্যরকম কথাটা মানে এড়াই একটু চলেন, কিন্তু স্ট্রাকচারের কথাটা বলেন। অন্যরকম হতে পারতো তো, লজিক্যালি পসিবল তো, তাই না? যে অন্যরকম তো ভাই, অন্যরকম তো ডিসঅর্ডার স্টেটও হতে পারতো। তাহলে কি ডিসঅর্ডার স্টেটের জন্য ইন্টেনশন দরকার আছে? না, হ্যাঁ, ডিসঅর্ডার স্টেটের জন্য ইন্টেনশন দরকার হতে পারে। হ্যাঁ, তাহলে তো আপনি সব জায়গায় ধরে নিতেছেন। ধরুন আপনাকে বলছি, আপনি কিভাবে বললেন যে অন্যরকম হতে পারতো? আপনি কিভাবে বললেন যে অন্যরকম হতে পারতো? হ্যাঁ, সেখানে আপনাকে হিউম্যান রিসোর্স রেফারেন্স ব্যবহার করছি। আপনি ইন্টেনশনালি একটা জিনিসকে ডিসঅর্ডার রাখতে পারেন, বুঝতে পারলেন? যেমন আপনি ইন্টেনশনালি এই যে মন্টে কার্লো জেনারেটর বা এই ধরনের জেনারেটর আছে, মডেলিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয় কম্পিউটারে, বুঝতে পারলেন? ইন্টেনশনালি আপনি র্যান্ডম নাম্বার জেনারেট করেন একটা। এই যে চেস এআই, মানে চেস খেলার জন্য যে এআই ব্যবহার করে এখন রিসেন্টলি ডেভেলপ করেছে, বুঝতে পারলেন? সেক্ষেত্রে ইন্টেনশনালি র্যান্ডমনেস ডিজাইন করা হয়। ওখানে র্যান্ডমনেস এর সঙ্গে কতটুকু র্যান্ডম থাকবে সেটা, র্যান্ডম মানে কি আনপ্রেডিক্টেবল, কতটুকু আনপ্রেডিক্টেবিলিটি থাকবে সেটা নির্ধারণ করা হয়, এটাকে সাস্টেন করা হয়, বুঝতে পারলেন? র্যান্ডমনেসটা পুরো রুল রেগুলেশনকে ওভাররাইড করে না। রুল রেগুলেশন, হ্যাঁ ভাই, র্যান্ডমনেসটাও তো কজিলিটি থেকে আসছে, ডিফাইনাইট রুল থেকে আসছে। ওটা তো আপনি কজ দিয়ে এক্সপ্লেইন করতে পারেন যে র্যান্ডমনেসটা আপনি বলতে পারেন যে র্যান্ডমনেসটা আপনি এভাবে ধরতে পারেন যে এটা ডিফারেন্ট কিছু হতে পারে। র্যান্ডমনেস যদি একটা স্টেবল গোল ওরিয়েন্টেড ফ্রেমওয়ার্কের মধ্যে কাজ করে তাহলে ওই বাকি ক্রাইটেরিয়া গুলো যে ফুলফিল করে তাহলে র্যান্ডমনেসটাও ইন্টেনশনালি করা হতে পারে, বুঝতে পারলেন? তো সেটা চিহ্নিত হতে হবে। ভাই আমি আপনার কথাটা ঠিকভাবে শুনতে পারি না, একটু নেটওয়ার্কে। হ্যাঁ একটু শুনতে পারি না। যে র্যান্ডমনেস এই যে লোকে ধরুন দাবি করে যে র্যান্ডম হলে সেটার পেছনে ইন্টেনশন থাকতে পারে না, এটা একটা ভুল, বুঝতে পারছেন? আমাদেরকে দুটো সম্ভব। র্যান্ডমনেস আমরা মানুষ হিসেবে দুটোই দেখতে পাই, যে র্যান্ডমলি যে জিনিসগুলো আমরা করি সেটা উদ্দেশ্য প্রণোদিত হতে পারে, উদ্দেশ্য প্রণোদিত না হতে পারে। ধরুন আপনি কেউ যখন কোনো কিছু রাস্তায় ধরুন যে ইট দিয়ে ইট ভাঙছে আর কি, তো সেক্ষেত্রে আপনি র্যান্ডমলি এখানে ওখানে মারছেন, মানে একটা র্যান্ডম অবস্থায় সাজাচ্ছেন, সেটা আপনি বলছেন যে ইফেক্টিভলি সেটা করার জন্য একটা র্যান্ডম করতে পারেন। আমরা এগুলো আসলে ওইগুলো আলোচনা করেছি আমরা আগের স্টেমে দুটো। হ্যাঁ ভাই, তাহলে তো আপনার মানে সবকিছুকেই আপনি তাহলে মানে এই ডেফিনিশন যে ইন্টেনশনাল হয়ে যায় যে র্যান্ডমলিও হবে। হ্যাঁ,
সবকিছুকেই আমি যাচাইয়ের যোগ্য করতে পারি। সুতরাং সব ক্রাইটেরিয়া গুলো যাচাই যোগ্য না, আপনার ওই ডেফিনিশন। হ্যাঁ শুনুন, র্যান্ডম হলে আমি বলতে পারবো না যে ইন্টেনশনাল না আনইন্টেনশনাল, দুটোই পসিবল। হ্যাঁ দুটোই পসিবল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, র্যান্ডম হলে এটা আপনি বলতে পারতেছেন না। আমাকে দেখতে হবে সেই র্যান্ডমনেসের সঙ্গে আর কি কি যুক্ত আছে, তাই না? তখন যেমন ধরুন যে আপনি ভবিষ্যতে কি আবিষ্কার করবেন কি না করবেন, বা আপনি কি কথা বলবেন, এটা আমার এখন আপনি এই যে বিষয়টা র্যান্ডমনেসটা করে ফেললেন। সরি বলুন। জি, আপনি যে অর্ডারটা ইউনিভার্সের মধ্যে দেখতেছেন, এটা আপনি কিভাবে বলতেছেন যে এটা র্যান্ডম না? প্রকৃতির মধ্যে যে অর্ডার আছে এবং র্যান্ডমনেস আনপ্রেডিক্টেবিলিটি আছে, দুটো জিনিসই আছে, বুঝতে পারলেন? আমাদের ইউনিভার্সের যে কাজ, সে কারণের আপনার যে কাজ করছে তার কাজের মধ্যে আনপ্রেডিক্টেবিলিটিও আছে, আবার প্যাটার্নও আছে, এবং তার ফলে একটা অর্থবহ সৃষ্টি হচ্ছে। তিনটে জিনিস আমরা দেখতে পাচ্ছি, স্ট্রাকচার আছে। এটা আমরা দেখতে পাচ্ছি। কিভাবে বুঝলেন আপনি এটা মানে র্যান্ডম না, এটা মানে একটা স্পেসিফিক গোল ডাইরেক্টেড মানে বিষয়? হ্যাঁ, যেমন ধরুন আপনাদের চোখ দিয়ে একসময় দেখছেন, অন্য সময় দেখছেন, এমন জিনিস না। যেমন আমি কথা বলতে বলতে ধরুন যে একটা বুঝতে পারিনি ভাই, আমার নেটওয়ার্ক একটু সমস্যা তো ভাই। আচ্ছা মনসুর ভাই, এটা ভেঙে বলুন। আমার বোধহয় ইন্টারনেটের সমস্যা, আমার কথা জড়িয়ে না না, আপনার কথা শুনতে পাচ্ছি, ওনার ইন্টারনেটের সমস্যা। আচ্ছা ঠিক আছে। আপনি কি করে বুঝছেন যে জগতে একটা আছে, একটা স্পেসিফিসিটি আছে? হ্যাঁ, গোল ওরিয়েন্টেশন আছে, তাই না? একটা রেগুলারিটি আছে, গোল ওরিয়েন্টেশন আছে, বুঝতে পারছেন? যেমন ধরুন যে আপনি আমাদের চোখ, কান, নাক এগুলো কিভাবে তৈরি আর কি, বেসিক্যালি ধরুন যে ন্যাচারালি তৈরি, ন্যাচারাল প্রক্রিয়াতে তৈরি, তাই না? তো ন্যাচারাল প্রক্রিয়াতে তৈরি, নেচারের পেছনে যে কারণ, তার মানে সেই কাজগুলো করছে। এই আমাদের এই যে ফাইনাল যে আউটকাম, চোখ, কান, নাক, এগুলো কি কোনো গোল সার্ভ করছে, পারপাস ফুলফিল করছে? অবশ্যই করছে, তাই না? ভাই আপনি যদি ন্যাচারাল মানে প্রাণী জগৎ বা উদ্ভিদ জগতের মধ্যে যান, তাহলে তো আপনার এভলিউশন তো ন্যাচারাল ল এর আন্ডারে চলছে ভাই। বাইরে যেতে পারবে না। তার মানে এটা তো নেচারের মধ্যে, এভলিউশন তো জাস্ট একটা প্রক্রিয়া, ন্যাচারাল ল দ্বারা গাইড। এটা তো আপনার এক্সপ্লেইন করে যে কোন জিনিস কি কারণে কারণ, তার মানে ন্যাচারাল প্রক্রিয়ার মাধ্যমে, এটা তো ন্যাচারাল প্রক্রিয়ার বাইরে থেকে উদ্ভট করে চলে আসছে না, না? তো এটা কিন্তু তাহলে তো আপনি চোখ কানের বললেন যে চোখ কানের একটা পারপাস আছে, এটা তো পারপাসটা আপনি তো মানে এটা তো এভলিউশন থেকে ফাইনাল আউটকাম হলো না, ইউনিভার্সের একটা ফাইনাল আউটকাম হলো না, একটা পারপাস ফুলফিল করছে, তাই না? যেমন ইউনিভার্সের কোনো পারপাস তো এখানে আসে নাই। এখানে তো আপনার একটা স্পেসিফিক পারপাস, মানে চোখ দেখার জন্য আপনার পারপাস আসেনি, একটা স্পেসিফিক পারপাস হলেই হলো। একাধিক পারপাস থাকতে পারে, কিন্তু আমরা বলছি একটা পারপাস হলো। যেমন ধরুন যে আপনি জগতে সবকিছু নেই, কিচ্ছু নেই, এভলিউশন নেই, কিচ্ছু না, আপনি উপস্থিত আছেন, আপনি কথা বলতে পারছেন না, আপনি ন্যাচারালি তৈরি। তাহলে আপনার মধ্যে গোল ডিরেক্টেডনেস আছে, আপনার মধ্যে এটা ন্যাচারাল, এটা ভিন্ন হতে পারতো, ভিন্ন যেটা হয়েছে মনে করেন সেটা ফিট হয় নাই, এই কারণে সেটা এক্সিস্ট করতেছে না। তার থেকে এইভাবে এভলিউশন হয়ে তারপরে ন্যাচারাল সিলেকশন হয়ে চলে আসছে। ওইটা এটা ফিট না হলে এক্সিস্ট করবে না, বুঝতে পারছেন তো? যে কোনটা ফিট হবে কোনটা ফিট হবে না। এখানে আমি একটু করি। ইভলিউশন তো একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে একটা গোল ডাইরেকশন আমরা অবজার্ভ করছি। আমরা তো অবজার্ভ করি ডিএনএ এর মধ্যে যে কমপ্লেক্সিটি আছে, যে অর্ডার, যে প্রিসিশন আছে, যে নির্ধারণ করে যে আমার রংটা কি হবে, বাদামি হবে নাকি কালো হবে, আমার উচ্চতা কবে কতটুকু হবে, সবকিছু ডিএনএ নির্ধারণ করছে। এই যে গোল ওরিয়েন্টেশন, গোল ডাইরেক্টেডনেস, আপনি বলছেন এটা ইভলিউশনের প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে, কিন্তু আমরা বলছি এই যে প্রক্রিয়ার কথা বলছেন, সেই প্রক্রিয়াই তো একটা ল মোতাবেক চলছে। সেই লটা আসলো কোত্থেকে? আমরা এদিকে আবার যাচ্ছি, কারণ খুঁজছি। হ্যাঁ, এই ল তো নিজে তো সেলফ অ্যাওয়্যার না, সে বলবৎ করছে। এই লটা আসলো বলতে আপনারা কি বলতে চাইতেছেন? আমি তো মানে যেটা হলো যে বলছি, দেখুন যে কারণে এই যে ল গুলো সাস্টেন থাকছে, সেই কারণের কাজের ফলে একটা গোল ফাইনাল যে আউটকাম, মধ্যের প্রসেসটা বাদ দেন, আপনি মধ্যের প্রসেসটা কিভাবে হচ্ছে সেটা পরে আসছি, মধ্যের প্রসেসটা বাদ দেন, ফাইনাল যে আউটকাম সেটা হচ্ছে যে আপনার একটা গোল সার্ভ করছে। এবার মধ্যের প্রক্রিয়াটা কেমন? প্রক্রিয়াগুলো এমন ভাবে সিলেক্টেড যেন অন্যরকম পসিবিলিটি, যেমন ল অন্যরকম হতে পারতো, সেগুলো না হয় একটা আছে অ্যাবস্ট্রাক্ট পসিবিলিটি, মেটাফিজিক্যাল যে রিয়ালিটি, অ্যাবস্ট্রাক্ট স্পেসের লটা থাকতে পারতো, বলবৎ না হয়। সেটা হচ্ছে ল একরকম না হয় অন্যরকম হতে পারতো, একসময় চেঞ্জ হচ্ছে অন্যরকম চেঞ্জ হয়ে যেতে পারতো। লতে দেন না আপনারা এই মানে পারপাসের, এই মানে চোখ কান যে পারপাসফুল। হ্যাঁ, তার মানে হলো যে আপনার প্রক্রিয়ার মধ্যে, প্রক্রিয়া সিলেকশনের ব্যাপারেও
প্রক্রিয়া সিলেকশনের ব্যাপারেও একটা গোল ডিরেক্টনেস ব্যাপার আছে, মানে ফাইনাল এটা তো কোনো গোল ডিরেক্টেড না, এটা ন্যাচারাল প্রেসার, মানে ন্যাচারাল সিলেকশন প্রেসারের কারণে। না, এটা তো দেখুন, একটা জিনিস হলো যে ন্যাচারাল ল গুলো যদি অন্যরকম হতো, তাহলে আপনি কি মনে করছেন যে আমাদের এই চোখ কান মাক এগুলো সব ঠিকঠাক করে সাস্টেন করতে তৈরি হতো, বস্তু জগৎ চলতো? এটা অন্যরকম হলে তাহলে আমাদের অন্যরকম হতো। ধরুন যে গ্র্যাভিটির ল গুলো স্কয়ার ল না হয় কিউব ল হয়ে যেত, তাহলে গ্র্যাভিটি এইভাবে কাজ করতো, ফাংশন করতো? না, কাজ করতো না, থাকতো না, তাই না? তাহলে ল গুলো তো স্কয়ার ল হয়ে কিউব ল হয়ে যেতে পারে যখন তখন, সেটা হচ্ছে না, বুঝতে পারলেন? না, কেন এটা আপনি কি কারণে বলতেছেন? পুরো স্টেবিলিটিটা একটা গোলকে সার্ভ করছে। এটা অনুযায়ী তো আপনি সব জিনিসকে ধরে নিতেছেন যে কোনো জিনিস আমরা এখানে পর্যবেক্ষণ করছি, এটা আমাদের অবজারভেশন করার পরে আমরা এখন কারণ করবো যে এই অবজারভেশনটা এরকম কেন আমাদের ডিএনএ এর মধ্যে এই ধরনের একটা কোহেরেন্স আছে, একটা গ্র্যাভিটি ল। একটু শুনুন, আমাদের ডিএনএ এর মধ্যে একটা স্টেবিলিটি, একটা কোহেরেন্স আছে, একটা সুবিন্যাস আছে। কেন আছে আমরা সেটা জানতে চাচ্ছি। এখন আপনি বলছেন এর পিছনে একটা ল কাজ করছে, যে লটা নিজেই কিন্তু ফিক্সড, যে লটা নিজেই কিন্তু তার একটা স্ট্রাকচারের মধ্যে আছে, সে কিন্তু এলোপাতারি করে না। যেমন আজকে বলবে না যে আমি এই যে লস অফ অ্যাট্রাকশন, লস অফ রিপালশন, যে আমি দুটো বস্তু যখন কাছাকাছি আসবে একটার উপরে আর একটা আমি এরকম একটা এফেক্ট দেবো, একটা প্রভাব ফেলবো। সে কিন্তু আজ বলে না যে আমি এখানে কি অ্যাট্রাক্ট করবো এবং কালকে আমি পরিবর্তিত হয়ে এটা কি, একটু আমাকে শেষ করতে দিন। যেহেতু ল গুলো এরকম যেগুলো ফিক্সড, ফিজিক্যাল কনস্ট্যান্টস গুলো ফিক্সড, এই যে ফিক্সড ল গুলো যেগুলো বলবৎ করছে, যার কারণে আমরা একটা গোল ওরিয়েন্টেশন দেখতে পাচ্ছি আমাদের ডিএনএ এর মধ্যে, আমাদের যে ফাইন টিউনিং এর মধ্যে ফিজিক্যাল লস যেগুলো ইতিমধ্যে এরকম অলরেডি ফিক্সড হয়ে আছে, তাই না? এখন কথা হচ্ছে এই যে ফিক্সেশনটা করা আছে ভাবে ফিক্সড হয়ে গেছে এই লোগুলো কি নিজে থেকে নিজেরা উৎপত্তি হয়েছে তাদের মধ্যে থেকে, নাকি তারা সবসময় এরকম ছিল? এগুলো বলবৎ করছে কিভাবে? আইনগুলো কিভাবে ম্যানিফেস্ট করছে কোন একটা বস্তুর উপরে, কিসের উপর, অন্য কিছুর উপরে। আরে ভাই একটু আগে বুঝুন, আমি যদি বলি যে আমার কাছে একটা হাইওয়ে কোড আছে, হ্যাঁ, গাড়ি কিভাবে চালাবো, কত স্পিডে গাড়ি চালাবো, এই কোডগুলো তো আছে ভাই, এখানে নির্দিষ্ট করা আছে, এই বইয়ের মধ্যে নির্দিষ্ট করা আছে। কিন্তু এই নির্দিষ্ট লগুলা যেগুলো বইয়ের মধ্যে আছে, এগুলো কি আসলে বাস্তবিক জগতে সেটা ইমপ্লিমেন্ট করতে পারবে, বলবৎ করতে পারবে? সে তো নিজেই জানে না সে এক্সিস্ট করে। অ্যাবস্ট্রাক্ট লগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, এগুলো তো রিয়েল এরকম কিছু না। নাম্বারস এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, এগুলো তো রিয়েল তেমন কিছু না যে সে নিজে বলবে হ্যাঁ আমি এক্সিস্ট করি, আমি এটা করব সেটা করব। এই যে ল যেগুলো আছে আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ডে, ল তো আপনি ভাই বলতে পারবেন না যে ল নিজে সেলফ অ্যাওয়ার, সে জানে আমি এক্সিস্ট করি এবং আমার এই এক্সিস্টেন্সের মোতাবেকে আমি কি করব, আমি এটাকে প্রয়োগ করব, আমি যা করতে পারি, যেমন আমি অ্যাট্রাক্ট করি, আমি রিপালস করি, এরকম এটা আমি কাজ করব, সে তো নিজেই জানে না। তাহলে এই লগুলো কিভাবে সেগুলা ইমপ্লিমেন্ট করছে তাদের যে মধ্যে যে সূত্রগুলো আছে অন্তর্নিহিতভাবে, ইন্ট্রিনসিকলি, বুঝতে পারছেন? এগুলো তো কারণ খুঁজতে হবে না? আমরা বলছি যে এটা ল, তার পিছনে একটা কজ আছে, যে কজে এই লগুলোকে এরকম নিয়ে এসেছে, 1 2 এগুলোকে বলবৎ করছে। ভাই লর পিছনে কজ যাওয়া এটা মানে কেমন একটা জিনিস হয়ে যায় আপনার, একটা জিনিস এটা লজিক্যাল সিদ্ধান্ত ভাই, লজিক্যাল রিকগনিশন। ভাই আচ্ছা, এর জন্য ইন্টেনশন কিভাবে? ব্রুট ফ্যাক্ট। হ্যাঁ, এবার ইন্টেনশন কিভাবে? হ্যাঁ, আপনি পুরো আর্গুমেন্টটা আমাদের শুনে নেবেন আবার এই জিনিসটা। এই যে আপনারা বারবার ন্যাচারাল মাধ্যমে, ধরুন একটা প্রক্রিয়ার মাধ্যমে, একটা সিলেক্টিভ প্রক্রিয়ার মাধ্যমে ওটাকে মেনটেন করে, সাস্টেন করে একটা গোল ডিরেক্ট একটা এমন জিনিস তৈরি হচ্ছে, ফাইনাল আউটকাম আসছে যেটা গোল পারপাস সার্ভ করছে, এবং এমন ভাবে করছে সেটাকে, প্রক্রিয়াটাকে মেনটেন করছে, হ্যাঁ, সেটাকে মডিফাই এমনভাবে আছে বিভিন্ন পরিবেশ এনভায়রনমেন্ট থেকে সে অনুসারে চেঞ্জ করে তাকে সেই রকম ফাইনাল আউটকামটা যেন সাস্টেন করে সেরকম ব্যবস্থা আছে। যেমন ধরুন যে শ্বাস প্রশ্বাস বা হৃৎপিণ্ড চলা বা পরিবহন যে শরীরে চলে, সে শরীরটাকে সাস্টেন করার জন্য এক এক প্রাণী শ্রেণীর ধরুন একরকম হতে পারে পুরো, কিন্তু সাস্টেনেন্সের ব্যাপারটা একই রকমের। কিন্তু এবার ধরুন যে এই মানে ফাইনাল গোলটা একই রকমের, আর সাস্টেনটা কোথায় আসছে? মনসুর ভাই বললেন যে ইলেকট্রোম্যাগনেটিক ল গুলো যদি অন্যরকম হয়ে যায়, ডিএনএ স্ট্রাকচার কলাপস করে থাকবে না, এলোপাথাড়ি হয়ে যাবে যখন তখন। তার মানে আপনি যে মেনটেন করছেন একটা প্রক্রিয়া, সেখানে এই যে আগে আমরা উদাহরণ দিতাম যে কুমোরের হাড়ি তৈরি, ধরুন বা কোনো কিছু তৈরি,
পর্যাপ্ত আপনি সিলেক্টেড বিভিন্ন রেশিও নিতে পারতেন, সেগুলো সিলেক্ট করেছেন যে কাদা মাটির সিলেকশন একটা পার্ট নির্দিষ্ট নিয়েছেন, তারপরে সেটা যে সেটআপ যেটার উপরে চাকা চালাবেন চাকা সেটা ঘূর্ণন আপনি সেভাবে মেইনটেইন করছেন। উনি চলে গেছেন, নেটওয়ার্কের কোনো সমস্যা হয়ে গেছে, উনি চলে গেছেন। আমরা পরবর্তী আর এখানে ভাই এর একটা আরেকজনকে না আগে এটা আমরা করে দিই। এটা হলো যে আরে অনেক প্রসেস আছে যেগুলো ডিসঅর্ডার মতো দুর্ঘটনা ডিসঅর্ডার নেই। হ্যাঁ, ঘটনা ডিসঅর্ডার বা দুর্ঘটনা আমাদের কাছে যেটা মনে হয় সেটাকে আমরা বিশ্লেষণ করব। আমাদের সাপেক্ষে একটা ডিসঅর্ডার হতে পারে। ডিসঅর্ডার বা ডিজাস্টার মানে দুর্ঘটনা মানে সেটা তার পেছনে ইন্টেনশন থাকতে পারে না, সেটা আমরা যাচাই করতে পারি না। আপাতত অনেক ঘটনা ঘটে, এটা 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 কিন্তু যারা ধরুন যে পুলিশ বা ক্রাইম ব্রাঞ্চে কাজ করে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেক ঘটনা ঘটাতে পারে যেটা দেখতে মনে হতে পারে দুর্ঘটনা, বুঝতে পারলেন, কিন্তু সেটাকে ভালো করে বিশ্লেষণ করলে বলা যাবে দুর্ঘটনার পেছনে কোনো ইন্টেনশন ছিল কিনা। সুতরাং দুর্ঘটনা আপাতত আমার ফার্স্ট গ্লান্সে দুর্ঘটনা মনে হচ্ছে মানে এনার যার পেছনে ইন্টেনশন নেই। হ্যাঁ, হতে পারে দুর্ঘটনা ওইভাবে ডিজাইন, বুঝতে পারলেন। তো এটা প্রমাণ করে না যে দুর্ঘটনা মানেই হলো যে আমরা পারপাস বুঝতে পারছি না, এরকম না। আমাদের হলো যে একটা মিনিমাম যদি একটা ইন্টেনশনে, হ্যাঁ একটা ব্যক্তির দ্বারা দুর্ঘটনা হতে পারে, তার দ্বারা ঘটা দুর্ঘটনা প্রমাণ করে না যে তার কোনো ইন্টেনশন নেই, বরং তার ইন্টেনশন বুঝতে হলে আমাকে তার ইন্টেনশনাল অ্যাক্টগুলো বুঝতে হবে। একটা কাজ যদি খুঁজে পাওয়া যে ইন্টেনশনালি সে করেছে, তাহলে আমি বাকি সব দুর্ঘটনা করলে বলবো যে তার ইন্টেনশনাল ক্যাপাবিলিটি আছে। সুতরাং আমরা হাজারটা দুর্ঘটনার দিকে তাকাবো না, একটা আমাদের যে পারপোজ হলো, যেমন আমাদের চোখ কান এই যে কথা বলতে পারছি, এটা যথেষ্ট আমাদের জন্য, একটা প্রমাণ করার জন্য, একটা ক্যাপাবিলিটি প্রমাণ করার জন্য একবার ক্রাইটেরিয়া ফুলফিল করা যথেষ্ট। আতিকুর রহমান ভাই, শুনি। আতিকুর রহমান ভাই, আসসালামু আলাইকুম। কিছু অ্যাড করেন এখানে, আপনি তোমার এখন শুনলেন। জি, ওয়ালাইকুম সালাম ভাই, আশা করি আপনারা ভালো আছেন। না, অ্যাড করা বলতে আমি 25 মিনিট ধরে শুনতেছি একটু গ্যাপ দিয়ে আপনাদের ডিসকাশন, এন্ড যখন উনি আসছে এরপরেও তো না, সরোয়ার ভাই, মনসুর ভাই দুজনেই সবকিছুই ক্লিয়ার করছেন, বাট যেটা শুনে মনে হলো সেটা হচ্ছে উনি অনেক কিছুই ধরতে পারেন না, এর একটা বড় সমস্যা বলার পরেও। এই জন্য উনি বাবার বলতেছিলেন যে এটা কোনো কথা হইলো, লাইক আপনি যখন বললেন যে ল গুলো যে ম্যানিফেস্ট হচ্ছে সেটার কারণটা কি, তো উনি মানতেই চাচ্ছে না যে এখানে কোনো কারণ আসলে প্রয়োজন, এবং এটাও স্বীকার করবে না যে এটা আসলে ব্রুট ফ্যাক্ট। এখানে একটা কথা বলে গেছে যেটা মিস ইনফরমেশন, যে এটা বেসিক্যালি ইমার্জেন্ট বা ইমার্জেন্ট প্রপার্টি টাইপ কোনো কিছু, কিন্তু ওনার যে ডেফিনেশন, ইমার্জেন্ট প্রপার্টি এরকম কোনো জিনিস মানে ডিফাইন করে না। ইমার্জেন্ট প্রপার্টির বিষয়টা হচ্ছে এরকম যে কোনো কিছু ইমার্জেন্স তখনই বলা হবে একটা সিস্টেমে যখন ওই সিস্টেমটার যে কি বলে এটাকে স্ট্রাকচার একরকম এবং এর থেকে ইমার্জ হওয়া প্রপার্টি সেটা স্ট্রাকচার অন্যরকম। লাইক পানি হচ্ছে H2O এর ইমার্জেন্ট প্রপার্টি, যেহেতু পানির কোনো ফান্ডামেন্টাল জিনিস না, ওইটাকে ভাঙলে আমরা হাইড্রোজেন আর অক্সিজেন পাই। তো এই অর্থে কনসাসনেস বা চেতনা যেটা নিয়ে এখানে আলাপ হচ্ছে, এইটাকে আজ অব্দি কেউ মানে হ্যাঁ অনেকেই বলে থাকে, তবে যতগুলো স্টাডি হয় আর কি, বা আমাদের যতগুলো থিওরি আছে 22টার বেশি আছে কনসাসনেসের মধ্যে, তো এইগুলোর মধ্যে কোনোটাই আসলে কনসাসনেসকে ইমার্জেন্ট অন্তত বলে না, যে এটা আসলে কোনো ফান্ডামেন্টাল প্রায়র ইভেন্ট বা কোনো এজেন্ট থেকে আসলে ইমার্জ হয়েছে, এমনটা কখনোই বলা হয় না। বরং বলা হয় যে কনসাসনেস ইটসেলফ ফান্ডামেন্টাল, ইউনিভার্সের ক্ষেত্রে একটা ফান্ডামেন্টাল প্রপার্টি, এবং এটাই আমাদের জন্য বড় সমস্যা, মানে ফিজিক্যালিস্ট তাদের জন্য একটা বড় সমস্যা যে আমরা এটাকে এক্সপ্লেন করতে পারি না যে কিভাবে এই বস্তু জগতের মধ্যে কনসাসনেস আসলে কাজ করে। তো এটাই আর কি, মানে ওনার সংজ্ঞায় অনেকগুলো ভুল ছিল এন্ড বোঝার ক্ষেত্রেও, বাট আপনারা যা বলে গেছেন সেটা ফার এনাফ বেসিক্যালি অন্যদের বোঝার জন্য। এটা জাস্ট ক্লিয়ার করা ছিল আর কি, যে ইমার্জেন্টিজম মূলত এমন কিছু না যে এটা ইমার্জেন্স নিয়ে যে ধরনের ধারণা উপস্থাপন করা হয়, আসলে ইমার্জেন্স বলতে ওরা বলে এমনি হয়েছে, হ্যাঁ মানে মূল সারাংশ এটা এমনি হয়েছে, ওই কথাটাকে জাস্টিফাই করার জন্য ইমার্জেন্সি জিনিস নিয়ে আসে। কিন্তু ফিজিক্যাল যে ইমার্জেন্সি যেগুলো জগতে দেখা যায়, ইমার্জেন্সির যে আসল ধারণা, যদি যৌক্তিক ইমার্জেন্সিকে যৌক্তিক একটা প্রক্রিয়া হতে হয়, রেশনাল একটা প্রক্রিয়া হতে, তাহলে ইমার্জেন্সির জন্য নেসেসারি কিছু ক্রাইটেরিয়া লাগবে, যেটা হলো যে ইমার্জেন্সির জন্য নেসেসারি কিছু নির্ধারণ লাগবে যে কোন ধরনের ইমার্জেন্সি আমি অ্যালাউ করবো। ইমার্জেন্সিটা সাস্টেন হবে কিনা, ইমার্জেন্ট যে জিনিসগুলো হবে তাদের মধ্যে কি ধরনের রিলেশন হবে, এটা কিন্তু ইমার্জেন্সির যে রুল হবে, ইমার্জেন্সির প্রথম সেটিং হবে, সেখান থেকে গাইডেড হবে। যদি ইমার্জেন্সি বলতে হবে অ্যাপারেন্টলি প্রথমে ওটা ছিল না কিন্তু পরে রিঅ্যাপিয়ার হয়েছে, তো ডিটারমিনিস্টিক ওয়ার্ল্ডে যা কিছু হোক আগে প্রথমেই ওটাকে ডেফিনেশনের মধ্যে দিতেই হবে। আনডিফাইন্ড কিছু দিয়ে শুরু করলে হবে না, কোড আপনি আনডিফাইন্ড দিয়ে শুরু করলে বোধহয় বাগ হিসেবে ধরা পড়বে যে রান করবে না কোড, বুঝতে পারলেন? তো এটা হলো ব্যাপার, যে এখানে মানে এমন না যে মধ্যে এমনি হয়ে যাবে,
এরকম জিনিস নিয়ে আসলে সবকিছু এমনি এমনি হতে পারে। সুতরাং এমনি এমনি হচ্ছে যে একটা হচ্ছে যে ওনার হয়তো বারবার একটা প্রশ্ন ছিল, ওনার একটা প্রশ্ন ছিল এরকম যে আমরা কেন এজেন্ট খুঁজতেছি, মানে এজেন্ট কেন খুঁজতেছি। তো মূল কথা হচ্ছে যে ইভেন্ট কজেশন তো মানে ব্রুট ফ্যাক্ট না, বা ইভেন্ট কজেশন আলটিমেট কোনো কিছু না। আই মিন এজেন্ট কজেশন বাদ দিয়ে ইভেন্ট কজেশন শুধুমাত্র এক্সিস্ট করতে পারে না, এটা পসিবল না শুধুমাত্র ইভেন্ট কজেশনই থাকবে কোনো এজেন্ট কজেশন ছাড়া। তো এই জন্য আর কি মানে আমরা কেন আসলে এজেন্ট কজেশন খুঁজি বা একটা এজেন্টকে এখানে নিয়ে আসি, এটা তো একেবারে আপ্রায়রি একটা বিষয় যে এজেন্ট আমাদের লাগবেই। আমরা ইভেন্ট কজেশনকে ফান্ডামেন্টাল ধরি না বা ধরা যায় না আসলে। হ্যাঁ, বেসিক্যালি দুটো স্তর আছে। এক হচ্ছে যে যখন আমার একাধিক পসিবিলিটি থাকবে, মেটা পসিবিলিটি ধরুন যে একটা অ্যাবস্ট্রাক্ট পসিবিলিটি আছে, তার থেকে একাধিক জিনিস হতে পারতো কিন্তু একটা জিনিস হচ্ছে, বা ট্রান্সফরমেশন এলোপাতারি হচ্ছে। সুতরাং এমন একটা জিনিসের উপস্থিতি যেটার কারণে একটা ঘটনা ঘটছে আর সেটা অনুপস্থিতি এমন একটা ঘটনা ঘটছে না, সেটাকে আমরা অলওয়েজ ওর সঙ্গে অ্যাসোসিয়েট করতে পারি কারণ হিসেবে। জগতে এরকম জিনিস দেখা যায়। আর যেটা হলো যে জগতে আমাদের যে ঘটনা বাস্তবে যেটা আমরা দেখি, যেমন ধর যে মানে আমরা এটা করতে পারি যে বলবৎ হওয়ার কথা ছিল, বলবৎ না হতে পারতো জগতে। তো সেই জন্য আমরা বলি যে যে কারণে বলবৎ আছে ওই পসিবিলিটিকে রিমুভ করেছে যে যার উপস্থিতির কারণে, সেটাকে আমরা কারণ হিসেবে ধরবো মেটা ফিজিক্যাল ওয়ার্ল্ডে। আর হচ্ছে আমাদের জগতে বাস্তবে ঘটনা ঘটনার জন্য যে শক্তি সামর্থ্য আছে, কোনো প্রত্যেক ঘটনার পেছনে কিন্তু শক্তি সামর্থ্য আমরা ডিফাইন করি ফিজিক্যালি। হ্যাঁ, সেটাকে বেসিক্যালি শক্তি বলে, এনার্জি বলে বেসিক্যালি। তো সেইটা বেসিক্যালি দেখা যাচ্ছে যে প্রতি একে অপরের রূপান্তরিত হতে পারে। তার মানে সবাই কিন্তু একটা ইউনিফাইড কানেকশনে যুক্ত, মানে প্রত্যেকটা এবিলিটি মানে একটা ইউনিফাইড সত্তার মানে একটা কারণের মাধ্যমে যুক্ত। তার মানে বোঝা যাচ্ছে প্রকৃতি জগৎ, গোটা প্রকৃতি জগতে একটা কোনো যে কজ, সে কজের সামর্থ্যের বহিঃপ্রকাশ বেসিক্যালি, যেটা কোরআনে ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআন এটা বলা হচ্ছে। সেই এটা কিন্তু এটা অবজারভেশনাল একটা ফ্যাক্ট, ফিলোসফিক্যাল ফ্যাক্টর মেথিবাস। ঠিক আছে নসর ভাই, ঠিক আছে, আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেক বাইরে যুক্ত হয়েছেন, আমরা এগুলো নিয়ে পরবর্তী আলোচনা করবো ইনশাআল্লাহ।